আমাদের সবাইকে আসছেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম তাজুল, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, আমি আপনাকে খুঁজতেছিলাম যে আপনি আসছেন কিনা। আর আমাদের উপস্থিতি তো ভালোই, 50 জনের মতো হয়ে গেছে, আরো অনেক হওয়ার কত কথা। হবে আমাদের তো? কত হবে? 300-400 তো হওয়ার কথা সেই হিসাবে। আর 450 টিচার। জি, তাহলে তো উপস্থিতি অত ভালো নয়। আচ্ছা, যারা 41 ব্যাচের, যে 43 কেউ আছো? 43 আসসালামু আলাইকুম স্যার। জি, বাকিদেরকে বলো গ্রুপে তাড়াতাড়ি জয়েন করতে বলো। জি স্যার। শাহরুজ আছো? শাহরুজ 42 ব্যাচের 42 কেউ আছো? 42 আসসালামু আলাইকুম স্যার, আছি। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তোমাদের বিভিন্ন স্ট্রিম বা গ্রুপে বলো জয়েন করতে, দেরি করা যাবে না, ঠিক আছে? জি স্যার, আমরা বলে দিচ্ছি। জি।
আসসালামু আলাইকুম তাজুল, সেঞ্চুরি হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, স্যার তো বলতেছেন যে কোয়াড্রুপল সেঞ্চুরি হওয়ার কথা। হবে হবে। দেখো তো, দেখা যায়? এদিকে আসো। সালাম আলাইকুম। এই যে স্যার দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচু কি সালাম খবর দাও। আপনার? হাঁটু সরাও। ভালো আছেন? জি, জি বলো। আপনি কেমন আছেন? ভালো আছি। বলো তো, আপনি কেমন আছেন? হুম? এই যে চাচু, দেখো তো আব্দুল্লাহ চাচু। আব্দুল্লাহ পুরো ফটোকপি দেখা যায়। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন। এই যে দেখছো চাচুকে? এখন তুমি যাও, আমি একটু মিটিং করি। ঠিক আছে আপু? 165। সালাম আলাইকুম। ডক্টর তাজুল, জি স্যার। আমরা 40-এ শুরু করতে পারি, কারণ আচ্ছা। জয়েনিং এ 174 আসছে, মাসাল্লাহ আসতেছে প্রতি 76। হ্যাঁ স্যার, বাড়ছে প্রতিনিয়ত। হুম। ওয়ান এইটি ওয়ান।
সালাম আলাইকুম। জি, শুরু করা যেতে পারে। ওকে স্যার। আসসালামু আলাইকুম। আমি তাহলে একটু আমাদের এই আজকের সেশনের ইম্পর্টেন্সি বা পরবর্তীতে আমাদের কি যে সরাসরি কাজ করতে হবে, এক মিনিট বললে আমাদের যে এটা স্টুডেন্ট আছেন 4-1, 4-2, 4-3, একটু ওই 3 ব্যাচের কেন রাখা হলো 2-3 মিনিট একটু ইম্পর্টেন্স সম্পর্কে একটু বলতেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আমি শুরু করতে যাচ্ছি। আমার মনে হয় আমি ভিডিওটা স্টপ করে দিই, তাহলে আমার জন্য সহজ হবে, কারণ আমি একটু পরেই শেয়ার করবো। আমাকে ভালো শোনা যাচ্ছে কিনা বা আমাকে একটু জোরে বলতে হবে কিনা? স্যার আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা বর্তমানে যারা ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করছে তাদেরকে সহ 4-2 এবং 4-1 সবাইকে এখানে ডেকেছি, কারণ আমরা টেক্স 400 যেটা প্রজেক্ট ওয়ার্ক নামে এই মুহূর্তে আমাদের কারিকুলামে আছে, বাট নতুন যে কারিকুলামটা আমরা স্টার্ট করেছি সেটাকে নামকরণ করা হয়েছে FYDP, ফাইনাল ইয়ার ডিজাইন প্রজেক্ট। এবং সেখানে আমরা 1 বছর ধরে এই কাজটা করব, অর্থাৎ 4-1 6 মাস করা হবে, 4-2 6 মাস করা হবে। এই কোর্সটি বিশেষভাবে আমাদের গুরুত্ব রাখে এখানে, কারণ ইঞ্জিনিয়ার্স আর মেন্ট টু সলভ প্রবলেমস। তো এই মুহূর্তে আমাদের এক্সপেকটেশন হচ্ছে, অ্যাক্রিডিটেশন বডি সহ সোসাইটি থেকে এক্সপেকটেশন হচ্ছে যে ইঞ্জিনিয়ার্সরা ইঞ্জিনিয়ারিং প্রবলেম, খুবই কমপ্লেক্স টাইপের ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করতে পারবে, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করতে পারবে। এখন এইটা সলভ করার সাথে সাথে তাদের কাছ থেকে আরো যে এক্সপেকটেশন, সেটা হচ্ছে 12টা অ্যাট্রিবিউটস যেন ইঞ্জিনিয়ার্সদের মধ্যে থাকে, যে কোনো ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটসরা যেন 12টা অ্যাট্রিবিউটস থাকে, এবং 12টা অ্যাট্রিবিউটস কনফার্ম করবে যে তারা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করতে পারে। এবং সেটা মেক শিওর করার জন্য আমরা আমাদের কোর্সের বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদেরকে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম যাতে তারা প্র্যাকটিস করতে পারে, এক্সারসাইজ করতে পারে, সেই অপরচুনিটিটা আমরা রেখেছি। সবচেয়ে বেশি যে কোর্সটা আমাদেরকে অপরচুনিটিটা দেয় কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করার, সেটা হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক। কারণ এখানে আমাদের পক্ষে খুবই কমপ্লেক্স ধরনের ইঞ্জিনিয়ারিং প্রবলেমকে আইডেন্টিফাই করে তার জন্য সলিউশন করার অ্যাপ্রোচ নিতে সুযোগ করে দেয়। তাই এই কোর্সটি আমাদের প্রোগ্রামের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ছাত্রছাত্রী হিসেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এর ভূমিকা না বাড়িয়ে শুরু করে দিই। আমার প্রেজেন্টেশনে আমি বেশ কয়েকটা কি বলে ওয়ার্ড ফাইল হভারিং করবো, একটা থেকে আরেকটা হয়তো জাম্পিং করবো। 7টার মতো ওয়ার্ড ফাইল হয়তো আমি এখানে দেখানোর চেষ্টা করব। সো প্রথমেই আমি শুরু করছি এই ডকুমেন্টটা দিয়ে। এই ডকুমেন্টে আমরা দেখতে পাচ্ছ যে 12টা অ্যাট্রিবিউটস এর কথা বলেছি একটু আগে, একটু বড় করে নিতে পারি সবার সুবিধার জন্য। যে 12টা অ্যাট্রিবিউটস এর কথা বলেছি, সে অ্যাট্রিবিউটস গুলো এখানে উল্লেখ করা আছে 1 থেকে 12 পর্যন্ত। তো এগুলো কি বিভিন্ন সময় আমাদের কোর্স টিচাররা তাদের বিভিন্ন কোর্সে এগুলো সম্পর্কে বলেছিলেন। কারো কারো কোর্সে 2টা থাকে, কারো কারো কোর্সে 3টা থাকে, 4টা থাকে, সেগুলো ইন্ডিভিজুয়ালি আলোচনা করা হয়েছে। কিন্তু আমরা এই কোর্সটাকে টেক্স 400 বা প্রজেক্ট ওয়ার্কটাকে এমন ভাবেই ডিজাইন করেছি যাতে 12টা অ্যাট্রিবিউটস, 12টা প্রোগ্রাম আউটকামই যেন এখানে থাকে, এটা আমরা মেক শিওর করার চেষ্টা করেছি। তো এগুলো সম্পর্কে আমি ইন ডিটেলস আলোচনা করব। তো আলোচনা করাটা আমি এখান থেকে আলোচনা না করে, বরং এইগুলো আমরা এই প্রজেক্ট ওয়ার্কের বিভিন্ন ধাপে ধাপে যখন অর্জন করব, যেখান থেকে অর্জন করব সেগুলো নিয়ে আমি সেখান থেকে আমি আলোচনাটা দেখাতে চাচ্ছি। তো প্রথমে আমি মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু দেখিয়ে দিই। মার্কস ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম যে টোটাল 100 মার্কসের মধ্যে 3টা ডকুমেন্ট আমাদের ছাত্রছাত্রীদেরকে দিতে হবে। প্রথম হচ্ছে প্রজেক্ট প্রপোজাল, যেখানে 10 মার্কস থাকবে। দেন থাকবে ডিজাইন রিপোর্ট, সেটা তো 10 মার্কস থাকবে। ফাইনাল রিপোর্ট, যেটা এই মুহূর্তে আমাদের ছাত্রছাত্রীরা দিয়ে থাকে, সেটা হচ্ছে 30 মার্কস থাকবে। দেন ফাইনাল প্রেজেন্টেশন,
ডিফেন্স যেটাকে আমরা বলে থাকি সেখানে 20 মার্কস এবং সুপারভাইজার তিনি ছাত্রছাত্রীদেরকে 30 মার্কস গ্রেডিং করবেন 30 মার্কস পর্যন্ত। তো কোন রিপোর্টে কিভাবে এটা আসবে সেটা আমরা দেখাবো। তার আগে আমি একটু জানিয়ে রাখতে চাই, এই যে আমরা বলছিলাম যে প্রজেক্ট ওয়ার্কটা একটা আইডিয়াল কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করার অপরচুনিটি দেয় আমাদেরকে, সেটাকেও আমরা আহ, উম, আচ্ছা আমরা মনে হয় অনেকেই রেকর্ড করার ইয়ে চাচ্ছেন, আমরা একজনই রেকর্ড করি। হ্যাঁ, আমি আমার এখানে রেকর্ড করতে থাকি, তাহলে অন্যদের আর রেকর্ডিং এর স্যার রেকর্ড করবো। জি, রেকর্ড করলে ভালো হয়, এরপরে শেয়ার করে দিও ও ইনশাআল্লাহ। আমি মনে হয় অলরেডি রেকর্ডিং স্টার্ট করে ফেলছি। আচ্ছা, জি স্যার, রেকর্ডিং হচ্ছে স্যার। হচ্ছে, ওকে। আর স্যার কারো আসসালামু রেকর্ডিং আলাইকুম, করার রেকর্ডিং হচ্ছে স্যার। হ্যাঁ রিকোয়েস্ট করার দরকার নেই। তাহলে যেটা বলছিলাম যে আমাদের এই কোর্স ওয়ার্কটি টেক্স 400 এটা আসলেই ট্রু একটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম কিনা এটা আমরা প্রথমে মেক শিওর করি। এখানে আমরা কোনো ধরনের কনফিউশন রাখবো না, এবং এটা মেক শিওর করার জন্য আমরা এই প্রজেক্ট ওয়ার্কে 2জন করে ইভ্যালুয়েটর থাকবেন, 2জন সুপারভাইজারের ছাড়াও 2জন টিচার থাকবেন। তারা আমাদেরকে এটাকে জাস্টিফাই করে দেখবেন যে আদৌ এটা ট্রু একটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করার উপযুক্ত প্রজেক্ট ওয়ার্ক কিনা। যদি তারা এটাকে স্যাটিসফাই হন তবেই আমরা প্রজেক্ট ওয়ার্কটা ক্যারি করতে পারবো। তাহলে তারা কি কি দেখে এটা আমাদেরকে ছাড়পত্রটা দিবেন যে এটা সত্যি একটা ট্রু ন্যাচারাল কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম এক্সারসাইজ করার মতো প্রজেক্ট ওয়ার্ক। তো সেই ক্ষেত্রে তারা যেই জিনিসটা দেখবেন, 2টা ক্যাটাগরিতে তারা এটাকে জাজ করবেন। একটাকে বলি আমরা তার মধ্যে প্রবলেম গুলো আসলে কমপ্লেক্স নেচারের কিনা সেটা তারা যাচাই করবেন। সেই ক্ষেত্রে একটা রিকমেন্ডেশন হচ্ছে সেখানে অবশ্যই এখানে 7টা অ্যাট্রিবিউট আছে, 7 ধরনের প্রবলেম আমরা বলতে পারি আছে, P1 থেকে P7। তো একটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম হওয়ার জন্য তাকে অবশ্যই P1 লেভেলের প্রবলেম হতে হবে। এর বাহিরে আরো 2টা বা তার বেশি প্রবলেম তার মধ্যে থাকতে হবে, প্রবলেমের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স তার মধ্যে থাকতে হবে। P2 থেকে P7 এর মধ্যে যে কোনো 2টা তার মধ্যে থাকতে হবে, এগুলো তারা দেখবেন। তাহলে P1 এ মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে, P1 এর মধ্যে কি থাকে সেটা যদি আমরা বলি, সেটা হচ্ছে ডেপথ অফ নলেজ রিকোয়ার্ড। তো প্রবলেমটা এমন হতে হবে যে তার মধ্যে যেন খুব ইনডেপথ নলেজ না থাকলে তাহলে সেই প্রবলেমটা সলভ করা পসিবল হবে না। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, আমার অধিকাংশ উদাহরণই হয়তো আনফরচুনেটলি টেক্সট ডাইং রিলেটেড হয়ে যাবে যেহেতু এটা আমার স্পেশালাইজেশন। যেমন একটা উদাহরণ হতে পারে সলভিং অ্যান এনার্জি ইফিশিয়েন্ট টেক্সটাইল ডাইং প্রবলেম। যে আমরা যদি প্রজেক্ট ওয়ার্কটা নিই যে আমরা একটা এনার্জি ইফিশিয়েন্ট ডাইং প্রসেস ডেভেলপ করতে চাই, তাহলে সেখানে আমাদের লাগবে একটা থার্মোডাইনামিক্স এর লাগবে, নলেজ লাগবে, এবং সেখানে আমাদের ডিজাইন করতে হবে, ডিজাইন নলেজ লাগবে। সেখানে হয়তো এই কাজটা করার জন্য আমাদেরকে রিসার্চ করে নিতে হবে, তাহলে রিসার্চ নলেজ লাগবে। তাহলে এইগুলো সবগুলো আহ, এই যে ডেপথ নলেজ বলছি, তাহলে দেখো যে এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের 3টা ডিফারেন্ট লেভেলের নলেজ আমাদেরকে অ্যাপ্লাই করতে হচ্ছে। প্রথমে যেটা বললাম থার্মোডাইনামিক্স, সেটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল ইঞ্জিনিয়ারিং নলেজ, তাই না? আমাদের টেক্সটাইলে এটা ওয়েট প্রসেসের স্টুডেন্টরা থার্মোডাইনামিক্স পড়ে 4-1 আমরা পড়াই তাদেরকে। সো এই নলেজটা তাকে দিতে হবে। সেখানে দেখো একটা রিকোয়ারমেন্ট হচ্ছে P1 যদি হয় তাকে অবশ্যই K3 K4 K5 K6 ও K8 এর এক বা একাধিক নলেজ লেভেল থাকতে হবে তার মধ্যে। একটু আমি সংক্ষেপে তোমাদেরকে দেখিয়ে দিতে চাই K2 K1 এগুলো দিয়ে কি বুঝায়। এই যে নলেজ প্রোফাইল, দেখো K1 হচ্ছে ন্যাচারাল সায়েন্সের। আমি তাহলে আমার যে উদাহরণটা দিলাম সেখানে বলছিলাম যে থার্মোডাইনামিক্স এর নলেজ লাগবে, সেটা কিন্তু দেখো K3 কে স্যাটিসফাই করছে, কারণ এটা একটা ইঞ্জিনিয়ারিং এর ফান্ডামেন্টাল নলেজ। তারপর আমি বলছিলাম যে তাহলে যদি এই এনার্জি ইফিশিয়েন্ট একটা টেক্সটাইল ডাইং প্রসেস আমরা ডেভেলপ করতে চাই তাহলে সেখানে ডিজাইনও আসবে, তাহলে দেখো ইঞ্জিনিয়ারিং ডিজাইন K5 চলে আসতেছে।
দেন আমাদের হয়তো এটা করার জন্য লিটারেচারকে রিসার্চ করে বের করতে হবে। তাহলে দেখো K8 চলে আসে। তাহলে যিনি এটাকে ইভ্যালুয়েট করবেন তিনি, আমি যে উদাহরণটা দিচ্ছিলাম যে এনার্জি এফিশিয়েন্ট একটা টেক্সটাইল ডাইং প্রসেস, তিনি কিন্তু খুব হ্যাপিলি দেখবেন যে হ্যাঁ এইটা করার জন্য আমি যখন এখানে স্পেসিফিক নলেজ প্রোফাইল K3, K5 এবং K8 উল্লেখ করব, তিনি খুব খুশি হবেন। হ্যাঁ, এইখানে তাহলে তোমাদের এই ফর্মের মধ্যে উল্লেখ করতে হবে এই যে কথাগুলো আমি বললাম। তুমি তাহলে এখানে K3, K5, K6 এটা লিখে দিবা এবং পাশে বলে দিবা যে কেন তুমি মনে করছো এই প্রজেক্টটা সলভ করার জন্য, এই প্রজেক্টটা সাকসেসফুলি ক্যারি আউট করার জন্য K3 নলেজ প্রয়োজন পড়বে, K5 লেভেলের নলেজ প্রয়োজন পড়বে এবং K8 লেভেলের নলেজ প্রয়োজন পড়বে। আমাকে কি ফলো করতে পারছো সবাই? নাকি আমি? জি স্যার। ওকে, দেন তাহলে তো এটা গেল একটা ডেপথ অফ নলেজ রিকোয়ার্ড, এইটাকে সে স্যাটিসফাই করবে। এখন আর এতটুকু হলেই হবে না, এই প্রবলেমটার মধ্যে সলভ করার জন্য আরো যে 6টা অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই 6টার মধ্যে থেকেও আরো 2টা অ্যাটলিস্ট এটার মধ্যে উপস্থিত থাকা উচিত। যেমন আরো 6টার মধ্যে একটা হচ্ছে রেঞ্জ অফ কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস। এটা কিরকম? এটার মধ্যে অর্থাৎ এটাকে সলিউশন করতে গেলে তোমাকে ক্রস রোড টাইপ অফ সিনারিওর মধ্যে পড়ে যেতে হবে, যে আসলে আপনি কোথায় যাবেন। এটা এইদিকে যদি যাই তাহলে এটা খুব টেকনিক্যাল লজিক্যালি সাউন্ড হয়, কিন্তু কস্ট বেড়ে যায়। আবার যদি আমি এই ধরনের সলিউশন ব্যবহার করার চেষ্টা করি তাহলে এটা খুব সস্তা হয়, বাট আমার প্রবলেমটা সলভ হয় না। যেমন ধরো আমি যদি আমাদের এক্সাম্পল দেই, একটা এই ধরনের একটা প্রবলেম আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করেওছি কিছুদিন আগে একটা ইন্টারন্যাশনালি ফান্ডেড প্রজেক্টে। একটা প্যাকেজিং ম্যাটেরিয়াল আমরা তৈরি করার চেষ্টা করছিলাম, যাকে হতে হবে বায়োডিগ্রেডেবল, যাকে হতে হবে অ্যাট দি সেম টাইম ডিউরেবল। বুঝতে পারছো কি ধরনের মানে কনফ্লিক্টিং? তুমি একদিকে চাচ্ছ যে খুব ইজিলি ন্যাচারালি সে ডিগ্রেড করুক, আবার অন্যদিকে চাচ্ছ না তাকে লোড ক্যারি করতে হবে, খুব ডিউরেবল হতে হবে। হ্যাঁ, 20 কেজি 50 কেজি চাল সে এখানে স্টোর করে রাখতে পারবে বছরের পর বছর। তাহলে এই যে কনফ্লিক্টিং, এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকবে। এটা কি মেক সেন্স করে তোমাদের কাছে? ইয়েস স্যার। জি স্যার, বুঝতে দেন পারছি স্যার। দেখো এটার আরেকটা ক্রাইটেরিয়া এমন হতে পারে যে এটার কোনো অবভিয়াস সলিউশন নেই। হ্যাঁ, অর্থাৎ যেটা খুব সহজে সলিউশন করা যায় সেটা কিন্তু একটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম না। সো অবভিয়াস যে সলিউশনটা নেই সেটা কিরকম হতে পারে? যেমন ধরো ন্যাচারাল সিনথেটিক ডাইসের পরিবর্তে আমরা এখন কটনের জন্য রিঅ্যাক্টিভ ডাইসের পরিবর্তে আমরা একটা ন্যাচারাল ডাই যদি ইন্ট্রোডিউস করতে চাই, তাহলে এইটা কিন্তু তুমি চাইলেই করতে পারবে না যদি না তোমার এক্সটেন্সিভ কি বলে লিটারেচার সার্চ, স্টেট অফ দ্য আর্ট জানা না থাকে। হ্যাঁ, তুমি যদি একজন ধরো ডাইং এর জিএম এর কাছে যাও যে আপনি তো প্রায় 25 বছর ধরে ডাইং করছেন, আপনি আমাকে এই সলিউশনটা দিতে পারেন কিনা, কোনো অবভিয়াস সলিউশন নেই, তিনি না কেউই দিতে পারবেন না ইমিডিয়েটলি। তোমাকে কষ্ট করে নলেজ গ্যাদার করে তারপরে একটা সলিউশন বের করতে হবে। সো এইটাও যদি তোমার রিকোয়ারমেন্টে থাকে তাহলে তুমি এখানে টিক দিতে পারো, এবং যিনি ভ্যাটার বা যে ইভ্যালুয়েটর থাকবেন তিনি বলবেন যে হ্যাঁ ঠিক আছে, এটা অ্যাকসেপ্ট করে নিলেন। অন্যদিকে ফ্যামিলিয়ার হওয়া যাবে না ইস্যুটা। হ্যাঁ, যেমন ফ্যামিলিয়ারিটি ইস্যুর মধ্যে আমি যে একটু আগে যে উদাহরণটা দিলাম সেটাও হতে পারে, অথবা আরেকটা উদাহরণ যদি আমি দেওয়ার চেষ্টা করি, সে এই মুহূর্তে বায়োডিগ্রেডেবল প্যাকেজিং ম্যাটেরিয়াল, যেটা শপিং ব্যাগের কথাই ধরো, হ্যাঁ, যেটা আমাদের ডক্টর মোবারক আলী খান উনি একটা তৈরি করেছেন জুট থেকে। দেখো এইখানে কিন্তু এটা ফ্যামিলিয়ার না, মানে তুমি যার তার কাছে যে এই ধরনের সমাধান পাবা না। যদি এটা এমন হতো যে রিঅ্যাক্টিভ ডাইং করতে যে খুব বাজে ধরনের ক্রিজ মার্ক আসছে, এই ধরনের প্রবলেম অহরহ হচ্ছে, অনেকেই এই ধরনের প্রবলেম তার লাইফে 1000 বার দেখেছেন, 1000 বার এটাকে সলভ করেছেন। সো এই ধরনের যদি হয় ক্রিজ মার্ক রিমুভ করা, তাহলে কিন্তু কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম হওয়ার যে নন ফ্যামিলিয়ারিটি প্যারামিটার সেখানে সে ফেল করবে। যদি নন ফ্যামিলিয়ারিটি প্যারামিটার তোমার এখানে থাকতে হয়, যেমন আমরা বললাম যে
বায়োডিগ্রেডেবল একটা রিসাইক্লিং ব্যাগ মেড ফ্রম টেক্সটাইল ম্যাটেরিয়াল, তাহলে এটা কিন্তু যার তার কাছে যে তুমি এই ধরনের সমাধান পাবা না। হ্যাঁ, এটা খুবই নন ফ্যামিলিয়ার। অথবা ধরো আমাদের যে মাইক্রোফাইবার পলিউশন হচ্ছে সেটাকে ধরো সমুদ্রের মধ্যে প্রচুর মাইক্রোফাইবার পলিউশন হচ্ছে, তাদেরকে নিয়ে এসে কেউ একজন বলতেছে যে এদেরকে নিয়ে এসে আমি রিসাইক্লিং করতে চাই। এটা কি মনে হয় তোমার? এই ধরনের কোনো সলিউশন আছে? কেউ এই ধরনের প্রবলেম সলভ করার জন্য এর আগে কারো কোনো ফ্যামিলিয়ারিটি আছে? নেই। এই 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 লেভেলের যদি হয় প্রবলেমটা, ডেফিনেটলি তাহলে সে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম হওয়ার এই ক্রাইটেরিয়াতে পাশ করে যাবে। আরেকটা হতে পারে যে এক্সটেন্ট অফ অ্যাপ্লাইবল কোর্স, যে ধরনের আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যেই নর্মস গুলো আছে সেইগুলোর বাহিরে কি। সে ধরো কয়েকদিন আগে আমাকে ফ্যাক্টরি থেকে একজন জানতে চাচ্ছিলেন যে তার কাছে একটা প্রবলেম আসছে, আনফরচুনেটলি এগুলো সবই ডাইং রিলেটেড হয়ে যাচ্ছে, আমাদের অন্য স্ট্রিমের ছাত্রছাত্রীদের জন্য একটু ফলো করা কঠিন হয়ে যেতে পারে। সেটা হচ্ছে ডিসচার্জেবল ডাই দিয়ে তারা ডাইং করছে, ডাইং করার পরে সেটা ফাস্টেস্ট প্রপার্টিস চেক করার সময় রিকোয়ারমেন্ট কি হবে এটা নিয়ে তারা চিন্তিত। এটা অবশ্যই চিন্তার বিষয়। এটা দেখো নর্মাল যে কোড তার বাহিরে, কারণ কি ডিসচার্জেবল ডাই দিয়ে ডাইং করার পরে নিয়ম হচ্ছে তাকে ডিসচার্জ স্টাইলে প্রিন্ট করা, তারপরে সেটাকে আমরা ডিসচার্জ স্টাইলে প্রিন্টিং এর যে ফাস্টনেস রিকোয়ারমেন্ট তার সাথে এটাকে কম্পেয়ার করতে পারবো, সেই ক্যাটাগরিতে আমরা ফেলবো। এখন এই ভদ্রলোক করছেন কি ডিসচার্জেবল ডাই দিয়ে শুধু ডাইং করছে, তারপর উনি ফাস্টনেস চেক করতেছে। এখন এটা কি ডাইং হিসেবে আমরা কনসিডার করবো না প্রিন্টিং হিসেবে কনসিডার করবো? কারণ নর্মাল ডাইং এ তো ডিসচার্জেবল ডাই দিয়ে তো ডাইং করতে চাইবেন না। এই যে নর্মাল প্র্যাকটিস, নর্মাল স্ট্যান্ডার্ডস টেক্সটাইল ডাইং ফিল্ডে, সেটা বাহিরের একটা কেস। সো তুমি যে প্রবলেমটা বলছো, এই প্রবলেমটা যদি এই ধরনের কিছু হয় যেটা নর্মাল সিনারিওর সাথে মিলে না, তাহলে এগেইন তুমি এখানে টিক মার্ক দিতে পারো এবং হ্যাপিলি এটা আরো মোর কমপ্লেক্স একটা ইঞ্জিনিয়ারিং প্রবলেম হতে পারে। দেন আরেকটা ইজি রিকোয়ারমেন্ট হতে পারে যে মাল্টি স্টেক হোল্ডার। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সোসাইটির বিভিন্ন গ্রুপের প্রবলেমকে সে অ্যাড্রেস করে, এটা ডাইভার্স স্টেক হোল্ডার্স মেনটেন করে। যেমন ধরো তুমি একটা প্রবলেম নিলে যে ইকো ফ্রেন্ডলি একটা টেক্সটাইল ফিনিশিং প্রসেস নিবা, হ্যাঁ, যেটা কিনা ইন্ডাস্ট্রি প্রফিট গোলকে মেনটেন করে, যেটা কিনা কনজিউমারদের ডিমান্ড। সে ধরো ইকো ফ্রেন্ডলি আমরা একটা মাস্ক বানাতে চাই, ইকো ফ্রেন্ডলি মাস্ক, যেটা যে করোনার সময় যে ধরনের মাস্ক দেখেছ, তো করোনার সময় যে মাস্ক দেখেছি সেগুলো ছিল ওয়ান টাইম ইউজ, তাই না? তার মানে সে খুব একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না, আবার বায়োডিগ্রেডেবল। এখন তুমি রিপিটেডলি এটা ইউজ করতে চাও, আবার বায়োডিগ্রেডেবল বানাতে চাও, তাহলে এটা করতে যে আবার প্রাইসও খুব বাড়ানো যাবে না, কোম্পানির প্রফিট মার্জিনও মেনটেন করতে হবে, কাস্টমারের যে ডিমান্ড সেটাও খুব ভালোভাবে মেনটেন করতে হবে, অর্থাৎ সে রিপিটেডলি ইউজ করার পরেও তার ক্রস ইনফেকশন হওয়ার বা কি বলে জার্ম থেকে নিজেকে প্রোটেক্ট করা সেটাও থাকবে। এই ধরনের যদি মাল্টি স্টেক হোল্ডারের রিকোয়ারমেন্ট ডিমান্ড তোমার প্রজেক্ট থেকে ফুলফিল করার সলিউশন বের করে, তাহলে তুমি এগেইন এখানেও এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারবে। দেন যদি এটা মাল্টি ডিসিপ্লিনারি হয় তাহলেও তোমার এটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম হওয়ার একটা রিকোয়ারমেন্ট ফুলফিল করলো। যেমন ধরো এটা তো এখন খুবই একটা ফ্যাব্রিক ইন্সপেকশন হচ্ছে, ফ্যাব্রিক ইন্সপেকশনকে অটোমেশন করার জন্য চেষ্টা করা হচ্ছে। এখন যদি আমরা এআই ইউজ করে ফ্যাব্রিকের অটোমেটিক ইন্সপেকশন করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে কি হলো, তুমি কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যারাদের তাদেরকে এখানে ইনভলভ করতে পারো। সো বা তো তাদেরকে যদি তুমি ইনভলভ নাও করো, তাহলে ওই ডিসিপ্লিনের যে নলেজ সেটা তোমাকে আহরণ করতে হবে। এর ফলে এটা মাল্টি ডিসিপ্লিনারি একটা প্রবলেমকে সলভ করার জন্য। তাহলে এই যে 7টা বৈশিষ্ট্য একটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমের, এর 2-3টা তোমার মধ্যে থাকতে হবে। P1টা ম্যান্ডেটরি, 3 বা তার বেশি বলছি, বাট P1টা ম্যান্ডেটরি। এইটা না হলে তাহলে কিন্তু প্রজেক্ট তুমি করার সুযোগ পাবে না, কারণ যে ইভ্যালুয়েটরটা তারা বলবে না আপনি প্রজেক্টটাকে আরেকটু চেষ্টা করেন আরেকটু কমপ্লেক্স নেচারের করতে, তাহলে আপনি ছাড়পত্র পাবেন। তারা শুধু এটাই দেখবেন না, আরো একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে অ্যাক্টিভিটিস।
যদি খুবই কমপ্লেক্স নেচারের প্রজেক্ট তুমি ডিজাইন করতে পারো তাহলে অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটিস গুলো কমপ্লেক্স অ্যাক্টিভিটিস গুলো এখানে যে 5টা অ্যাট্রিবিউটস বা feature তারা বর্ণনা করেছেন এগুলো সবই খুব ইজিলি মিট করবে। যদি ওইটা দুর্বল টাইপ অফ কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম হয়, দুর্বল বলা উচিত না, মানে লেস কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম হয়, তাহলেই তোমার এইখানের অ্যাক্টিভিটি করার স্কোপ কমে আসবে। ওটা যদি খুবই খুবই হাইলি কমপ্লেক্স একটা ইঞ্জিনিয়ারিং প্রবলেম হয়, ডেফিনেটলি তোমার এখানে যে 5টা রেঞ্জ তারা বলেছে এই সবগুলোই দেখবে যে খুব ইজিলি আসবে। আমি একটু চেষ্টা করবো উদাহরণ দেওয়ার। যেমন অনেক ধরনের রিসোর্স যদি তোমার এখানে ব্যবহার করতে হয় এই প্রবলেমটা সলভ করার জন্য, যে ধরনের অ্যাক্টিভিটিস তুমি করবে সেখানে অনেক ধরনের যদি রিসোর্স থাকে তাহলে তুমি একটা টিক পেয়ে গেলে। যেমন ধরো তুমি যে কাজটা করছো সে একটা বায়োডিগ্রেডেবল পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপিই, এটাকে তুমি তৈরি করার চেষ্টা করছো। সেটা করার জন্য দেখো তুমি যেহেতু বায়োডিগ্রেডেবল একটা কিছু করছো, তোমার এখানে ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট, ম্যাটেরিয়ালের জ্ঞান আছে এই ধরনের লোক, তারপরে মাইক্রোবায়োলজি ল্যাবরেটরির অ্যাক্সেস, দেখো আবার এখানে বায়োলজি সায়েন্সের বা ওইখানকার রিসোর্সেস লাগবে, মাইক্রোবায়োলজি ল্যাবের রিসোর্স লাগবে। দেন তোমার এখানে হয়তো টাকা পয়সা লাগবে, সো মানি ইনভলভড, ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাব ইনভলভ, ডিফারেন্ট পিপল ইনভলভ। যেটা বললাম তুমি যদি এখানে মাল্টি স্টেক হোল্ডারকে মেক শিওর করতে পারো, তোমার রেঞ্জ অফ রিসোর্সেস এমনি অটোমেটিক চেকবক্স ঠিক হয়ে যাবে। দেন লেভেল অফ ইন্টারাকশন, এটা কিরকম? সে আমরা একটা উদাহরণ যদি বলি, একটা ডাইং প্রসেস চিন্তা করো, যেখানে আমরা ডিজাইন করতে চাচ্ছি যে সে ডাইং প্রসেস থেকে কোনো ধরনের ডিসচার্জ আমরা করবো না, হ্যাঁ, কোনো ওয়েস্ট ওয়াটার আমরা ডিসচার্জ করবো না, জিরো ডিসচার্জ একটা টেক্সটাইল ডাইং প্রসেস হবে। সো সেখানে দেখো তোমাকে কতগুলো জিনিসকে ব্যালেন্স করতে হবে। তোমাকে প্রথম ব্যালেন্স করতে হবে আসলে কি এটা পসিবল কিনা, টেকনিক্যালি ফিজিবল কিনা। তোমাকে দেখতে হবে যে এটা করতে যে এনভায়রনমেন্টের যতটুকু ইমপ্রুভ হবে সেটা জাস্টিফাইড কিনা, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা দেখতে হবে। এবং এটা করতে যে খরচটা অনেক বেড়ে যাচ্ছে, এই যে ইকোনমিক্যাল ভায়াবিলিটি। তাহলে দেখো আমরা যদি আসলে ট্রু ন্যাচারের একটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম ডিজাইন করতে পারি, তোমার লেভেল অফ ইন্টারাকশন, লেভেল অফ কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টসও এখানে ফুলফিল হয়ে যাবে। দেন যদি তুমি আনফেমিলিয়ারিটি ইস্যুটাকে প্রথমেই ফুলফিল করে নিয়ে আসো, তোমার এখানে দেখবে যে ইনোভেশন যে লেভেলটা সেটাও এখানে অটোমেটিক টিকড হবে। এমন কোন একটা প্রবলেম তুমি সলভ করার জন্য বসেছো যেটা এর আগে কেউ করেনি, ডেফিনেটলি তোমার এটা তখন ইনোভেটিভ পর্যায়ে হয়ে যাবে। হ্যাঁ, তারপরে তুমি যখন কি বলে আমরা বলেছিলাম যে মাল্টি স্টেক হোল্ডারের যদি হয়, তুমি যদি সেখানে মাল্টি স্টেক হোল্ডারের মধ্যে যদি গভর্নমেন্টের রেগুলেশন বডি অথবা এনভায়রনমেন্টাল ইস্যুস রিলেটেড থাকে, তাহলে কিন্তু তোমার এই অ্যাক্টিভিটিসটাও কমপ্লিট হয়ে যাবে, যেখানে কিনা আমরা দেখার চেষ্টা করব কি ধরনের কনসিকুয়েন্স রাখে তোমার প্রজেক্টটা অন সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট। এগেইন ফ্যামিলিয়ারিটি, যেটা বলছিলাম যে নন ফ্যামিলিয়ার যদি হয় তাহলে অ্যাক্টিভিটিসটা এখানে থেকে যাবে। তাহলে এইটা প্রথমে আমাদেরকে আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে শুরুতেই তুমি যে প্রজেক্টটা কল্পনা করছো, যেটা তুমি করতে চাও, হ্যাঁ, যে গাইড দাঁড় করানোর চেষ্টা করছো, তখন তোমাকে এই সবগুলো বিষয় দেখতে হবে যে হ্যাঁ তোমার পি কয়টা হয়, P1 হচ্ছে কিনা, P1 হলেও K3 4 5 6 এবং 8 এর মধ্যে অ্যাটলিস্ট 2টা প্রয়োজন পড়ে কিনা, এবং P1 এর বাহিরে P2 থেকে P7 এর মধ্যে 2 বা তার বেশি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারো কিনা। এইগুলো যদি করতে পারো, অ্যাক্টিভিটিস যদি একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টে থাকে, তবেই তোমাদের ভ্যাটাররা যে ইভ্যালুয়েটররা থাকবেন তারা এইভাবে দেখবেন। হ্যাঁ, তুমি এটা পূরণ করে দেওয়ার পরে ইভ্যালুয়েটররা এখানে দেখবেন যে হ্যাঁ P1 স্যাটিসফ্যাক্টরি নাকি আনস্যাটিসফ্যাক্টরি। এখন এখানে যদি দেখো তুমি 5টা 6টাতেই আনস্যাটিসফ্যাক্টরি পেয়ে গেলে, তাহলে তোমাকে আমরা এই প্রজেক্টটা আনফরচুনেটলি প্রোগ্রেস করতে দিতে পারবো না। এইটা কি সবার কাছে ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, কারো যদি কোনো জি স্যার, কোশ্চেন থাকে ক্লিয়ার স্যার। এটার উপরে, আমি তাহলে এখনই কোশ্চেনটা নিতে পারি।
আদারওয়াইজ আমি নেক্সট টপিকে চলে যাব। ওকে, আমি ধরে নিচ্ছি আমরা নেক্সট টপিকে যাওয়া মতো। এর পাশাপাশি আমাদের আরেকটা জিনিসও তোমাদের পূরণ করতে হবে, সেটাকে আমরা নাম দিয়েছি ডিক্লারেশন ফর্ম অন ইথিক্যাল কমপ্লায়েন্স। সো অথবা ডিক্লারেশন অফ একাডেমিক ইন্টিগ্রিটি অ্যান্ড ইথিক্স। হ্যাঁ, এই ফর্মটা কি? এই ফর্মটা হচ্ছে তোমাদেরকে খুব কেয়ারফুলি এই 7টা বিষয়ে বুঝে শুনে পড়ে রাজি হতে হবে, তারপরে সিগনেচার। এই 7টা বিষয় কি আমি একটু ইলাবোরেট করব, এবং কেন আমরা এটা করতে যাচ্ছি সেটাও হয়তো বলবো। প্রথমেই তোমাদেরকে বলতে হবে যে তোমরা যে এই কাজটা করেছো, এটা যদিও তোমরা শুরুতে করবে, কিন্তু এই ল্যাঙ্গুয়েজ গুলো বলা এমন ভাবে বলা আছে যে এটা কোর্স কমপ্লিশনের পরে যেভাবে এভাবে বলা আছে যে তোমরা এই কাজটা যখন করেছো তোমরা অনেস্টির সাথে করেছো, ইন্টিগ্রিটি মেনটেন করে করেছো, এবং আমাদের অস্টের যেই গাইডলাইন দেয়া আছে, হ্যাঁ, একাডেমিক ইন্টিগ্রিটির উপরে, ইথিক্যাল উপরে, এইটাকে তুমি মেনে প্রজেক্টটা কমপ্লিট করেছো। এবং তোমাকে অবশ্যই বলতে হবে যে তুমি এই একাডেমি ইন্টিগ্রিটি করার সময় প্লাজিয়ারিজম অ্যাভয়েড করেছো, এবং তার প্রমাণস্বরূপ তোমাকে দাখিল করতে হবে টার্নিটিনে তোমার রিপোর্টটাকে, ফুল রিপোর্টটাকে চেক করবে, চেক করে সেখানে তোমার সিমিলারিটি ইন্ডেক্স স্কোর বিলো 50% ছিল, এটা তোমাকে বলতে হবে। যদি বিলো 50% না হয় তাহলে তুমি তো এটা সাইনই করতে পারবে না, তোমার প্রজেক্ট স্টার্ট করতে পারবে না। আর যদি বিলো 50% হয় তাহলে তোমাকে সিমিলারিটি রিপোর্টের ফার্স্ট পেজটা অ্যাটাচ করে দিতে হবে। 3 নাম্বার রিপোর্ট হচ্ছে তুমি যদি কোনো কিছু ইন্টারভিউ নাও অথবা এমন কিছু করো যেখানে কারো কনসেন্ট অথবা পারমিশন নেওয়ার ছিল, তুমি সবগুলো অবটেইন করেছো, সবার থেকে রিটেন পারমিশন তোমার নেওয়া আছে, এটা তোমাকে এখানে আন্ডারসাইন দিতে হবে। দেন তোমাকে অবশ্যই এটাও ঘোষণা দিতে হবে যে তুমি সবাইকে অ্যাকনলেজ করেছো, যার যার থেকে যেভাবে তুমি যখনই সুবিধা নিয়েছো। হ্যাঁ, তুমি ধরো কোনো জায়গা থেকে তোমার এই কাজটা করার জন্য ফান্ড পেয়েছো, তাহলে তাকে অ্যাকনলেজ করতে হবে যে উই আর গ্রেটফুল এদের কাছে যে এরা আমাদেরকে ফান্ডটা দিয়েছিল, তাই আমরা করতে পেরেছি। তুমি তোমার সুপারভাইজার দ্বারা যদি হেল্প পাও, যেটা জেনারেলি পেয়ে থাকো, তাহলে তাকেও অ্যাকনলেজ করো। তুমি যদি কোনো ল্যাব থেকে একটা টেস্ট করানোর সুযোগ পাও, সেটাকে অ্যাকনোলেজ করা। তুমি যদি কোনো টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে কোনো ম্যাটেরিয়াল পাও, সেটাকে অ্যাকনোলেজ করা। এগুলো তোমাকে করতে হবে। তোমাকে অবশ্যই এখানে ঘোষণা দিতে হবে যে তুমি কোনো ধরনের ভুল তথ্য দাওনি ইচ্ছাকৃতভাবে, কোনো কিছুকে ম্যানুপুলেট করনি, ফ্যাব্রিকেট করনি, ইচ্ছা করে তুমি কোনো মিস ইন্টারপ্রেট করো তোমার ডাটাকে এবং রিজাল্ট। তোমাকে অবশ্যই এখানে উল্লেখ করতে হবে যে তুমি এই পুরো প্রজেক্ট করার সময় কোনো ব্যক্তি, কোনো প্রাণী, কোনো সোসাইটি, কোনো কমিউনিটি তাদের কোনোভাবে হার্ম করবে, নেগেটিভলি তাদেরকে আক্রান্ত করবে। এবং তোমাকে এটা মাথায় রেখে ঘোষণা দিতে হবে যে তুমি যদি ওই কথাগুলো মিথ্যা বলে থাকো, তাহলে আমরা তোমার বিরুদ্ধে আমাদের অস্টের যে পেনাল্টি পলিসি আছে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবো। এটা বলার পরে তোমরা 3জন বা 4জন যারা থাকবে তাদের নাম, আইডি এবং সিগনেচার উইথ ডেট দিতে হবে। এবং নিচে দেখো লেখা আছে যে এই ডিক্লারেশন ফর্মটা ম্যান্ডেটরি যদি তুমি এই প্রজেক্টটা স্টার্ট করতে চাও। তাহলে 2টা জিনিস কিন্তু আমরা দেখলাম ম্যান্ডেটরি, তাই না? যে 2টা জিনিসের মধ্যে অ্যাকচুয়ালি 3টা জিনিস অন্তর্ভুক্ত। ওই যে তোমার প্লাজিয়ারিজম রিপোর্ট বলা উচিত না, অ্যাকচুয়ালি সিমিলারিটি রিপোর্ট, সেটাও বিলো 50%-এর মধ্যে থাকতে হবে। কারো কাছে কোনো অস্পষ্ট বিষয় থাকলে প্লিজ এখনই জানো। স্যার প্লেজিয়ারিজমের বিষয়টা একটু আরেকবার ক্লিয়ার করে বলতেন একটু। তোমরা টার্নিটিন ব্যবহার করছো না? ইয়েস স্যার। হ্যাঁ, টার্নিটিন যখন করো, হ্যাঁ, তোমার তো এটা না বুঝার কথা না ইফতেখার। আমি ওখানে বলেছিলাম না যে 20%-এর নিচে যদি না হয় তাহলে আমি তোমাদের অ্যাসাইনমেন্টটা ইয়ে করব না, অ্যাসেস করব না, ইভ্যালুয়েট করব না। তো ওকে ওকে স্যার। সেখানে হ্যাঁ, ওই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমরা হয়তো একটু কড়াকড়ি করেছিলাম যে এটা যেহেতু একটা বড় ডকুমেন্ট, আমরা একটু রিল্যাক্স হয়েছি। এটা কারণ 50%, টার্নিটিনের সিমিলারিটি রিপোর্ট আসে 50%। অথবা তোমরা যদি আমাকে, আমি জানি না এত সময় আছে কিনা, স্যার আমি কি ওদেরকে টার্নিটিনের একটা যে কোনো স্যাম্পল রিপোর্ট দেখিয়ে নিয়ে আসবো? জি, একটু দেখানো যেতে পারে, কারণ আচ্ছা, আমি একটু দেখাই। আমি জানি না এটা করতে আমার কত সময় লাগবে, ইন্টারনেট সাপোর্ট করলে খুব বেশি সময় লাগার কথা না, কিন্তু টার্নিটির নিজেদের পেজটা একটু ইয়ে হয়। আমি যে কোনো একটাতে ঢুকে যাই। এটা আমার একটা কোর্সের অ্যাসাইনমেন্টের রিপোর্ট।
যেমন মিল ভিজিটের উপর আমি একটা রিপোর্ট নিয়েছিলাম। এই যে অধিকাংশরই দেখো সিমিলারিটি রিপোর্ট বিলো 10, একজনের 27 আসছিল। আনফরচুনেটলি তার নামটা দেখা যাবে এখানে হয়তো, সরি ফর দ্যাট। তো তাকে আমি ইভ্যালুয়েট করি, হ্যাঁ ইভ্যালুয়েট করিনি। এই যে রিপোর্টটাতে এরকম থাকে, দেখি নামটা না দেখিয়ে দেখা যায় কিনা, কিন্তু উপরেই দেখা যাচ্ছে শুরুতে। এইখানে দেখো এই যে 27% দেখাচ্ছে, তাই না? 27%-এর মধ্যে একটা ওয়েবসাইট থেকেই সে নিয়েছিল, যা তার টোটাল কন্টেন্টের 16% সেখান থেকে আসছে। এভাবে ওকে স্যার। টোটাল 4টা সোর্স থেকে আসছে, হ্যাঁ 27% হয়েছে। আমি যদি এখন ফুল রিপোর্টটা তোমাদেরকে একটু দেখাই, ফুল রিপোর্টটা হচ্ছে, ও না এটাই, সরি এটা ফুল রিপোর্ট। এই যে এখানে একটু দেখতে পারো সে প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ কপি করেছে, তাই না? এখানে যে 1 থেকে আমি যদি ক্লিক করি সেখানে দেখা যাবে, আই হোপ, এই যে এটা দেখো, সে এইখান থেকে শুরু করে পুরো প্যারাগ্রাফটাই নিয়েছে ফ্যাক্টরি tailsbd.com এই ধরনের ওয়েবসাইট থেকে। সামহাও এই ওয়েবসাইটটা এখন আনরিচেবল। এনিওয়ে, এইটা যদি আমরা 50% পর্যন্ত অ্যালাউ করি, রাইট, এটা বুঝাতে চেয়েছি। এনি মোর কনফিউশন? নো স্যার। অন্য কারো? ওকে, আমি ধরে নিচ্ছি নেই। তাহলে আমি এখন আমার মেইন ডকুমেন্টে ফেরত যাচ্ছি। আবার মেইন ডকুমেন্টটা ছিল কি, এটা যেখানে আমি তোমাদেরকে প্রথমে বলেছি আমাদের প্রজেক্টকে আমরা টোটাল 3টা ডকুমেন্ট থাকবে, 3টা ডকুমেন্ট থেকে 50 মার্কস আসবে, এবং সুপারভাইজার 30 মার্কস দিবেন, এবং থিসিস ডিফেন্স থেকে 20 মার্কস আসবে, এভাবে 100 মার্কস হবে। এখন আমি 3টা ডকুমেন্ট এবং ওই বাকি ফাইনাল প্রেজেন্টেশন এবং সুপারভাইজার মার্কস এগুলো কিভাবে তোমাদের অ্যাসেস করা হবে সেটা দেখানোর চেষ্টা করবো। তাহলে আমাদের 12টা অ্যাট্রিবিউটস আমরা যাতে অর্জন করতে পারি, এটাই তো আমাদের মেইন গোল। সেটা অর্জন করার জন্য দেখো আমরা প্রথমে রাখছি প্রজেক্ট প্রপোজাল। এখান থেকে আমরা 2টা অ্যাট্রিবিউট তোমাদের কাছ থেকে তোমাদের মধ্যে বিল্ড হোক সেটা চাই। কি? 2 নাম্বার পিও, এটা যাকে আমরা বলি সংক্ষেপে প্রবলেম অ্যানালাইসিস। তুমি যখন এটা কোথায় তুমি লিখবে? চ্যাপ্টার 1-এ লিখবে, একটা সেপারেট সেকশন আকারে লিখবে, সেটা আমি এখনই দেখাচ্ছি। এবং তুমি যখন এই কাজটা করবে তখন তোমাদের কাছ থেকে আমাদের এক্সপেকটেশন, তুমি থরলি লিটারেচার সার্চ করে একটা প্রবলেমকে অ্যানালাইজ করে, সিনারিওকে অ্যানালাইজ করে আইডেন্টিফাই করতে পারবে। তখন এই এই বৈশিষ্ট্যটা তোমার মধ্যে তৈরি হবে, প্রবলেম অ্যানালাইসিস করার অ্যাবল হবে, এবং সেটাকে তুমি রিপোর্ট করবে কোথায়? চ্যাপ্টার 1-এ, চ্যাপ্টার 1 না, প্রজেক্ট প্রপোজাল, সরি এটা তুমি করবে চ্যাপ্টার 1-এর একটা সেপারেট সেকশন, রাইট, which is also project proposal, isn't it? ইয়েস স্যার। How do you know? এটা তো তোমাদের সাথে এর আগে কখনো আমি শেয়ার করিনি। ইফতেখার, অমিত আসছো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। এটা আমাদের প্রজেক্ট প্রপোজালই তো থাকার কথা না? হ্যাঁ স্যার, এটা চ্যাপ্টার হ্যাঁ, 1-এ যাবে, রাইট, কিন্তু চ্যাপ্টার যখন 1 স্যার বলতে চ্যাপ্টার 1-এ রিপোর্টে দিবে তখন হ্যাঁ, হচ্ছে আর এই প্রজেক্ট প্রপোজালে প্রজেক্ট থাকবে, রাইট ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্স এই জিনিসটা রাইট রাইট থাকবে না। রাইট ওকে, গট ইট। ওকে, তাহলে দেখো আমাদের যেটা বলছিলাম, যে তাহলে আমি তোমাদের প্রজেক্ট প্রপোজালটা একটু দেখিয়ে দিই, সেখানে তুমি কিভাবে এটাকে রিপোর্ট হ্যালো। করবে। এখান থেকে তোমার আরেকটা পিও তোমাদের মধ্যে আসবে বলে আমরা বিশ্বাস করি, সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্স স্কিল। সেটাও তোমার এই প্রজেক্ট প্রপোজাল প্রিপারেশনের সময় আসবে। তাহলে আমাকে প্রজেক্ট প্রপোজালে যে টেমপ্লেট আমরা তৈরি করেছি সেই টেমপ্লেটটা আমরা দেখাবো। দেখতে পাচ্ছ? নতুন আরেকটা ডকুমেন্ট আমি ওপেন করেছি, প্রপোজাল রিপোর্ট অন। হ্যাঁ, দেখতে পাচ্ছ কি তোমরা? কেউ একজন কনফার্ম করো। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। ওকে, তাহলে দেখো এইগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এখানে তোমাকে কিছুই লিখতে হবে না, তুমি জাস্ট এই ফল 23, যেটা এটা যদি তোমার জন্য স্প্রিং 24 হয়, তুমি জাস্ট ওইটা এডিট করবা, এবং এখানে কি ধরনের ফন্ট সাইজ হবে, কি ধরনের লেখা হবে সেইগুলোর জন্য দেখো আমরা টেমপ্লেটে বলে রেখেছি। এই যে এখানে ফন্ট পেজের বডি টেক্সট হিসেবে এটা হবে। তুমি যদি এখানে অন্য কিছুও লেখো
লেখার পরে সে ধরো তুমি এখানে ভুলে এইভাবে লিখে ফেলছো, বাট তুমি যখন এটা ফ্রন্ট পেজ বডি দিবা এটা অটোমেটিক কারেক্ট করে দিবে। একজন রেইজ হ্যান্ড করছিল কি না, ভুলে হয়তো। এনিওয়ে, তারপরে তুমি প্রজেক্টের রিপোর্ট টাইটেলটা এখানে লিখবা, তোমাদের নামটা এইসব লিখবা, সুপারভাইজারের নাম লিখবা, মান্থ এবং ইয়ার লিখবা, এবং তোমার টাইটেলটা, হ্যাঁ, রাইট ইউ টাইটেল এখানে লিখে ফেলবা। এবং কি লিখতে হবে এখানে তোমাকে মেইনলি, টাইটেলটা যখন তুমি লিখবা সেখানে আমরা কিছু গাইডলাইন দিয়েছি যে টাইটেলটা খুবই যেন তোমার কিওয়ার্ডস গুলো সেখানে ইনক্লুড থাকে, তুমি যেইটার উপরে কাজ করতে চাও সেইখানে যেন ইমিডিয়েটলি ফোকাসটা পড়ে। হ্যাঁ, যেমন একটা উদাহরণ হিসেবে আমরা বলেছি ডেভেলপমেন্ট অফ সাস্টেনেবল ডাইং টেকনিক্স ফর কটন ফ্যাব্রিক্স। হ্যাঁ, এখানে তুমি কোনো ধরনের টেকনিক্যাল টার্ম, বেশি বেশি টেকনিক্যাল টার্ম দিবে না যেটা কিনা নন টেকনিক্যাল পার্সনদের জন্য বুঝতে সমস্যা হয়। সিম্পল প্রেসাইজ ল্যাঙ্গুয়েজ যেটা ওয়াইডার অডিয়েন্স বুঝতে পারে, ব্রডার অডিয়েন্স বুঝতে পারে। টু সাম এক্সটেন্ট এটা তুমি ভাববা যে ক্লাস 8-9 এর বাচ্চারা যে ইংলিশ পড়তে পারে সে তোমার এটা পড়ার পরেও যেন বুঝতে পারে যে হ্যাঁ এখানে উনি কি করতে চাচ্ছেন, বোঝা গেছে এক বাক্যে। এবং এটার ক্ষেত্রে আমরা কিছু গাইডলাইন দিয়েছি যে 10 থেকে 15টা শব্দের মধ্যেই করার চেষ্টা করো, ওভারলি লং এবং ভেগ কোনো টাইটেল যেন না হয়। হ্যাঁ, রিসেন্ট একটা জিনিস আজকেই মনে হয় আমার চোখে পড়লো, আই ডোন্ট নো এটা আমার কাছে এখনো স্টোর করা আছে কিনা, মনে হয় না। সেটা হচ্ছে যে সুইডেনের দুইজন বিজ্ঞানী, সুইডেনের তো রাইট, তারা বব ডেইলেন সম্ভবত একজন খুব ভালো নাম করা সিঙ্গার আছে, আমি কি ভুল বলছি কিনা, বব ডেইলেনই তো মনে হয়, আমাদের সিয়াম স্যার যদি বলতে পারে। তো বব ডেইলেনের সঙ্গীতের যে বব টাইটেল, ডিলান। হ্যাঁ বব ডিলান। ডিলান, ওকে ডিলান, তো তার যে গানের শব্দগুলোকে তারা দুইজন কলিগ মিলে প্রতিযোগিতা নেমেছিল যে তারা রিটায়ারমেন্টের আগে তাদের রিসার্চ ওয়ার্ক যেগুলো পাবলিশ করবে, পেপার যেগুলো পাবলিশ করবে সেগুলো টাইটেলে কে কত বেশি বব ডিলানের গানের ওয়ার্ড রাখতে পারে। এবং তুমি যদি তাদের পেপার পড়ো, পরে আমি দুই একটা দেখতেছিলাম, সত্যি সত্যি সে বব ডিলানের গানের ইয়ে ঢুকাচ্ছে। সো তুমি এই ধরনের কিছু করতে পারো ইনোভেটিভ, অ্যাজ লং অ্যাজ এটা ক্লিয়ারলি তোমার প্রজেক্টের ফোকাসটাকে কনভে করে। ওকে, দেন আমাদের এক্সপেকটেশন হচ্ছে তোমরা এখানে একটা ইন্ট্রোডাকশন লিখবা, যে ইন্ট্রোডাকশনে এই যে তুমি প্রবলেম অ্যানালাইসিস করার ক্ষমতা তোমার মধ্যে অর্জন হয়েছে সেটা এখানে যেন রিফ্লেক্ট হয়। সেটা তুমি কিভাবে করতে পারো, সেটা করার জন্য তুমি যেই প্রবলেমটা নিয়ে কাজ করতে চাও তার ব্যাকগ্রাউন্ড স্টাডিটা এখানে তুমি দেওয়ার চেষ্টা করবা। এখন ব্যাকগ্রাউন্ড স্টাডি এই মুহূর্তে অনেক এক্সটেন্সিভ একটা ওয়ার্ক মনে হতে পারে, কিন্তু আমরা আমাদের আন্ডারগ্রেড কাজের জন্য আমরা সব টিচাররা মিলে ঠিক করেছি এটাকে লিমিটেড স্কোপে তোমাদের জন্য আমরা দেখতে চাই, বাট একটা ক্লিয়ার গ্যাপ যাতে তোমরা বের করতে পারো, একটা ক্লিয়ার প্রবলেম গ্যাপ যাতে তোমরা বের করতে পারো সেটা তোমরা করবে। সে ধরো লাস্ট কাপল অফ ইয়ার্স এর গুরুত্বপূর্ণ, তুমি যেই প্রবলেমটা অ্যাড্রেস করতে চাচ্ছ সেই এরিয়ার গুরুত্বপূর্ণ 5 থেকে 6টা ওয়ার্ককে তুমি খুব ভালো করে এখানে রিভিউ করবে। সেটা করে তুমি বোঝার চেষ্টা করবে এই 6জন কোথায় তারা মিস করেছে একটা জিনিসকে অ্যাড্রেস করতে, সেটাকে তুমি এখানে অ্যাড্রেস করার চেষ্টা করতে পারো। এইটা যদি তোমার এখানে থাকে তাহলে তুমি এখানে খুব ভালোভাবে ভালো মার্কস পাবে, এবং আমরা ধরে নিব যে হ্যাঁ তুমি একটা প্রবলেমকে অ্যানালাইজ করে গ্যাপ বের করার মতো অ্যাবল হয়েছ। দেন এই প্রবলেম এখানে তোমার যে প্রবলেমটা তুমি সিলেক্ট করেছো, যে গ্যাপটা তুমি বের করেছো, সেটা কেন করলে, কি অবজেক্টিভস ছিল, কি মোটিভেশন ছিল এটার পেছনে, সেটাকে তুমি বুলেট লিস্ট আকারে 3 থেকে 5টা খুবই মিজারেবল এবং স্পেসিফিক ওয়েতে লেখার চেষ্টা করবে। এই দুইটা কাজ যদি তুমি ঠিক মতো করতে পারো তাহলে তোমাকে আমরা 6 মার্কস ম্যাক্সিমাম অ্যাওয়ার্ড করবো, এবং আমরা ধরে নিব যে তোমার প্রবলেম অ্যানালাইসিস ক্যাপাসিটি বিল্ড আপ করেছে। এই ডকুমেন্ট থেকে আমরা আরো একটা অ্যাট্রিবিউট তোমার মাঝে বিল্ড আপ হয়েছে কিনা সেটা চেক করতে পারি, সেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্স। এটার জন্য আমরা দুইটা সেপারেট সেকশন রাখছি এবং দুইটার জন্য 2-2 মার্ক করে রাখছি। সেটা তাহলে একটু এখন দেখিয়ে দিচ্ছি। সেখানে থাকবে টাইমলাইন তুমি এরকম চার্ট করে দিতে পারো স্ট্রাকচারড ওয়েতে। দেখো এখানে কিভাবে হবে প্রত্যেকটা আমি আর রিড আউট করছি না, এগুলো তোমাদের সাথে শেয়ার করা হবে।
তুমি প্রত্যেকটা কাজ যতগুলো ধাপে হবে সেগুলোকে ক্রনোলজিক্যালি ব্রেকডাউন করো এবং সেগুলো কবে কবে তুমি শেষ করবে এরকম একটা প্রজেক্টেড টাইমলাইন আমাদেরকে দাও। একটা এক্সাম্পল এখানে দেয়া আছে। এটা যদি তুমি সুন্দরভাবে করো ম্যাক্সিমাম এখানে 2 মার্কস তুমি পেতে পারো। দেন বাজেট, তোমার এই কাজটা করার জন্য যে আমরা আগেই বলেছি আমাদের কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমে রিসোর্সের ব্যবহার থাকবে, বাজেটের ইস্যু থাকবে। সো বাজেটটাকে তুমি এখানে এক্সপ্রেস করবে, খাত ওয়াইজ বাজেট করবে। প্রত্যেকটার জন্য যদি ইউনিট প্রাইস থাকে সেটা উল্লেখ করবে, কয়টা তোমার লেগেছিল এবং টোটাল প্রাইস কত সেটা করবে। ইউনিভার্সিটি এই মুহূর্তে আমাদের প্রত্যেকটা গ্রুপের জন্য 15,000 টাকা বরাদ্দ রেখেছে। সো তুমি যদি এর বাইরে খরচ করতে চাও ইউ ওয়েলকাম, তোমাদের নিজেদের পকেট থেকে করতে হবে। আদারওয়াইজ তুমি যদি 15,000 টাকার মধ্যে করতে চাও, যেটাই করো তুমি একটা বাজেট থাকবে, সেই বাজেট অনুযায়ী কাজটা করবে। এনিওয়ে কারো যদি এমন হয় ইন্ডাস্ট্রিতে পুরোটা করো, বাজেট করা লাগছে না, সেও স্টিল তাকে বাজেটটা দিতে হবে। দিয়ে তুমি বলতে পারো যে এরকম একটা এস্টিমেটেড খরচ হতো which we didn't need to spend because somebody arranged it for us, এরকম করে তোমাকে লিখতে হবে। বাট একটা এস্টিমেটেড বাজেট তোমাকে এখানে দিতে হবে, আদারওয়াইজ তুমি 2 মার্কস পাবে না। এইটা কি সবার কাছে ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার স্যার। ইফতেখার ছাড়া আর কারো, মানে তুমি একবার বলে ফেললে অন্যরা হয়তো ক্লিয়ার আর বলতে চায় না। আই অ্যাপ্রিসিয়েট, তুমি খুব সুইফটলি ইয়ে করছো। অন্য কারো? Sir, how do you know that this is engineering জি problem স্যার or how ক্লিয়ার। do you identify a problem? আচ্ছা, আমরা মনে হয় চ্যাট বক্সের প্রবলেম গুলো তাহলে পরে একসাথে দেখবো। আমি যেটা করতে চাই দেরি হয়ে যাবে। এটা যদি ক্লিয়ার হয় এবং এইখানে একটা সেকশন আছে, তুমি এটা যখন করতে যাবে তোমার তখন রেফারেন্স দিতে হবে। হ্যাঁ, এই রেফারেন্সটা এই মুহূর্তে আমরা কোনো মার্ক করবো না এই ডকুমেন্টের জন্য, এটা অন্য জায়গায় মার্কিং করবো। রেফারেন্স কিভাবে লিখতে হবে আমরা IEEE সাইটেশন স্টাইল অ্যাডপ্ট করেছি আমাদের এখানে, বা ডিসাইড করেছি আমরা এখানে এটা ব্যবহার করব। সেটা তোমাকে ফ্যামিলিয়ার হতে হবে, সেটা হয় রেফারেন্স ম্যানেজার অথবা ম্যানুয়ালি, হাউএভার তুমি যেভাবে পারো খুব অ্যাকুরেটলি দিতে হবে। কারণ এটার জন্য আমাদের মেইন ডকুমেন্টে মার্কস অ্যাসাইন করা আছে, অ্যালোকেটেড করা আছে, সেটা তোমরা যদি পেতে চাও। হ্যাঁ, এখানে তুমি এগেইন ওই যেটা বললাম, তুমি যদি কোনো গ্রান্ট পাও যে আমি এটা ইউনিভার্সিটি থেকে পাবো, কোনো ইনস্টিটিউশনাল সাপোর্ট থাকে বা কোনো পার্সোনাল কন্ট্রিবিউশন থাকে, সেগুলো বলতে পারো। আমাদের মঈন স্যার, আপনি যদি কিছু বলতে চান, তার হ্যান্ড রেজ মান হলো। জি স্যার। জি স্যার একটা ছোট্ট জিনিস, এই যে এখানে আপনি একটু যদি স্ক্রল করে উপরে যান ডকুমেন্টার, হ্যাঁ, যাচ্ছি একটু উপরে, আরো। আরেকটু উপরে, যেখানে আমাদের পিওর এগেইনস্টে চ্যাপ্টারের নাম লেখা আছে। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ইয়েতে, এটা এই রুমটাতে। আচ্ছা, এই যে এখানে যেটা যেটা আমাদের এই প্রপোজালের মার্কসটা কোথায়, এখানে না? এই হ্যাঁ হ্যাঁ, প্রথম এখানে। ওয়ানে হুম। প্রপোজালের ক্ষেত্রে এই এখানে আমরা প্রপোজালটাই লিখে দিই, চ্যাপ্টার 1 হ্যাঁ, লিখলে চ্যাপ্টার 1 না, আমাদের। রাইট রাইট রাইট, এই কারণে আমি কনফিউজ ছিলাম, এটা কারেকশন হবে। জি, এই কারণে আমি যে জি, অমিতকেও কল করতে হলো। এটা অ্যাকচুয়ালি যে এখানে প্রপোজাল, তো এটা এখানে প্রপোজাল এটা হবে চ্যাপ্টার 1 না, এটা হবে ইন্ট্রোডাকশন, এইভাবে যদি আমি বলি। না, ইন্ট্রোডাকশনও না, এটা প্রপোজালেই থাকে ওখানে। মানে প্রপোজালে আমরা ইন্ট্রোডাকশন নামেই রেখেছি এটাকে। হ্যাঁ, এই যে প্রপোজালে যদি দেখেন এটা ইন্ট্রোডাকশন নামে রেখেছি, তো আমি ইন্ট্রোডাকশন বলে আরো মোর স্পেসিফাই করতে পারি। উইদিন দা প্রপোজাল, এটা হ্যাঁ হলো হ্যাঁ হ্যাঁ, উইদিন দ্য প্রপোজালে যে উপরেই লেখা আছে মার্কস ব্রেকডাউন ফর জি, ইভ্যালুয়েটরস অন প্রজেক্ট প্রপোজাল। সো ওকে এটাও স্যার, হবে থ্যাংক ইউ, ইন্ট্রোডাকশন না, থ্যাংক ইউ। এটা হবে টাইমলাইন এন্ড বাজেট। এখন হাত নামাবো কিভাবে? হ্যাঁ, নামছি। লয়ার একই, ওইখানে আবার ক্লিক করলে নেমে যাবে। তাহলে আমি একটা ডকুমেন্ট 10 মার্কস কমপ্লিট করতে পারলাম। আমাদের নেক্সট ডকুমেন্ট হবে ডিজাইন রিপোর্ট। ডিজাইন রিপোর্টে এগেইন 10 মার্কস থাকবে এবং ডিজাইন রিপোর্টের মাধ্যমে আমরা আশা করব আমাদের ছাত্রছাত্রীদের 2টা পিও অ্যাচিভ হবে। সেই 2টা পিও কি কি? একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং নলেজ, আর একটা হচ্ছে ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ডিজাইন অর সলিউশন ডেভেলপমেন্ট, যেটা কিনা সবচেয়ে বেশি ক্রিটিক্যাল আমাদের এখানে হবে। ইঞ্জিনিয়ারিং কি করা হবে এখানে সেটা একটু দেখে আসি, তারপর আমি এটা আলোচনা করছি। তাহলে আমি এই ডকুমেন্টটা, অনেকগুলো ডকুমেন্ট খোলা হয়ে গেছে, এটাকে ক্লোজ করে দিলাম। এটাকে সেভও করে নিব কি এখনই? এখানে কোনো ডকুমেন্ট আমি না, এটা সেভ করতে চাই না, কারণ এটা হচ্ছে একটা ডট টেমপ্লেট ফাইল। আমি বরং ওপেন করব ডিজাইন রিপোর্ট। সো ডিজাইন রিপোর্ট এগেইন এটা একটা টেমপ্লেট সিমিলার, তুমি এগুলো আগের মতোই। তারপর এখানে তুমি যে টাইটেলটা, তোমার যে টাইটেল ফিক্সড করে ফেলছো সেই টাইটেলটা লিখে ফেলবে।
টাইটেলে কি কি লিখতে হয় না লিখতে হয় সেগুলো তো তুমি অলরেডি প্রপোজাল রিপোর্টে জেনে গেছো। এই রিপোর্টটাতে তুমি আসলে কি করবে? এই রিপোর্টটা হচ্ছে বর্তমানে তোমরা যারা ইন্ডাস্ট্রিতে আছো তারা হয়তো প্রিভিয়াস ইয়ারের থিসিস বই অলরেডি গো থ্রু করছো, হ্যাঁ, সুপারভাইজারদের কাছ থেকে নিয়ে। সেখানে চ্যাপ্টার 3 যেটা, এটা ডিজাইন রিপোর্টটাকে আমরা চ্যাপ্টার 3কেই মডিফাই করে ডিজাইন রিপোর্ট বানাচ্ছি। এখানে কি কি এক্সপেকটেশন আমাদের? এখানে এক্সপেকটেশন হচ্ছে তুমি এমন ভাবে ডিটেইলিং করবে তোমার প্রসেস এবং মেথডসকে, ম্যাটেরিয়ালসকে, যাতে করে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ল্যাবরেটরিতে বসে তুমি যা করেছো সেটা রেপ্লিকেট করা পসিবল। এনাফ ইনফরমেশন তুমি ওখানে প্রেসাইজলি দিবে যাতে করে রিপ্রোডিউসিবিলিটি নিয়ে কোনো ধরনের অ্যাম্বিগুইটি না থাকে যারা তোমার রিপোর্ট থেকে নতুন করে এটা আবার তৈরি করতে চায়। সো সেটা করার জন্য আমরা কি কি সেকশন রেখেছি দেখো। তখন প্রথমে তো তুমি টাইটেলটা বললে, তারপরে তোমাকে ম্যাটেরিয়ালটা, কত ধরনের ম্যাটেরিয়াল তুমি এখানে ব্যবহার করেছো। যারা ফ্যাব্রিকের তারা ফ্যাব্রিক, তার স্পেসিফিকেশন, যারা ইয়ার্নের তারা হয়তো ফাইবারের স্পেসিফিকেশন, হ্যাঁ, যারা আমরা ফ্যাব্রিকের তারা হয়তো ইয়ার্নের স্পেসিফিকেশন দিবে, যারা আমরা ডাইং এর তারা ফ্যাব্রিকের স্পেসিফিকেশন সহ কি ধরনের ডাই, কি ধরনের অক্সিলারিজ, কেমিক্যালস, এগুলো সব এখানে উইথ সোর্স অ্যান্ড আদার রিলিভেন্ট প্রিপারেশন মেথড যদি থাকে, হ্যাঁ, যদি কেউ ন্যাচারাল ডাই ইউজ করে তাহলে ন্যাচারাল ডাই কিভাবে সে এক্সট্রাক্ট করলো সেগুলো সহ। দেন আরেকটা সেকশনে থাকবে মেশিনস অ্যান্ড ইকুইপমেন্ট, যত ধরনের মেশিনস, ওয়েদার ম্যানুফ্যাকচারিং অর ফেব্রিকেশন অর টেস্টিং, সব ধরনের মেশিনের ডিটেইল এখানে থাকবে। তাদের সোর্স থাকবে, স্পেসিফিকেশন থাকবে, এবং আদার রিলিভেন্ট কোনো অপারেটিং প্যারামিটার্স যদি থাকে সেটাও এখানে উল্লেখ করতে হবে। সবচেয়ে ক্রুশাল যেটা আমাদের এই সেকশনে সেটা হচ্ছে 1.4, যেখানে কিনা তুমি তোমার ডিজাইনটা দিবে যে তুমি কিভাবে এক্সপেরিমেন্টটা করছো। ধরো তুমি একটা ফ্যাব্রিক বানাচ্ছ, লুমের স্পেশাল কোনো সেট আপ লেগেছে, এটা তুমি এখন যে আমি লুমের ওই পার্টটা খুলে এই পার্টটা লাগিয়েছিলাম, এরকম একটা করেছি, ভ্যারিয়েশন এনেছি, তোমার ডিজাইন সেট আপ করবে। যদি এটা ডাইং এর হয় যে আমি 21টা ডাইং করেছি সল্ট সোডারে এত ধরনের ভ্যারিয়েশন করে, ফুল এক্সপেরিমেন্ট, ডিজাইন অফ এক্সপেরিমেন্টটা সেখানে দিবে। এবং ডিজাইন অফ এক্সপেরিমেন্ট যদি থাকে তাহলে তার স্যাম্পলিং মেথডস কি ছিল, তার সেখানে কোনো কন্ট্রোল তুমি রেখেছিলে কিনা, হ্যাঁ, সেটা তোমাকে উল্লেখ করতে হবে। কোনো স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স যদি ব্যবহার করা হয় সেটাকে এখানে মেনশন করতে হবে। এবং আমরা এনকারেজ করি যে তুমি এই কাজগুলো করার সময় মডার্ন টেকনিক্স, মডার্ন টুল, ফ্যাব্রিকেশনের সময়, ইভেন ডিজাইন পপুলেশনের সময় তুমি মডার্ন আইটি টুলসকে এখানে ব্যবহার করো। এবং সেটা যদি তুমি করো তাহলে তুমি অন্য আরেকটা সেকশনে যে এটার জন্য অ্যাওয়ার্ডেড হবে, তোমার জন্য মার্কস বরাদ্দ রাখা আছে। এবং এই কাজটা যখন তুমি করতে পারবে তখন তোমার আসলে তোমার মধ্যে কি কি গুণ তোমার মধ্যে তৈরি হবে? তোমার মধ্যে তৈরি হবে তুমি একটা মাল্টিপল ইঞ্জিনিয়ারিং সলিউশন করতে পারো, ডিজাইন করতে পারো একটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমকে অ্যাড্রেস করার জন্য। এই গুণটা তোমার মধ্যে তৈরি হবে। এবং এই গুণটা তোমার মধ্যে তৈরি হয়েছে কিনা সেটাকে আমরা যখন মেজার করব, ম্যাক্সিমাম আমরা 7 মার্কস এখানে বরাদ্দ রেখেছি, তুমি 7 মার্কস সর্বোচ্চ, যদি খুব ভালোভাবে হয়। আর তুমি এটা করার সময় প্রপার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নলেজটা, বেসিক সায়েন্সের নলেজটা যদি সুন্দরভাবে স্মার্টলি এখানে অ্যাপ্লাই করতে পারো তাহলে ম্যাক্সিমাম এখানে 3 মার্কস পেতে পারো। কারো কোনো কনফিউশন, কোনো এক্সপ্লেনেশন যদি দরকার হয় প্লিজ বলতে পারো। ইফতেখারি তো ভালো ছিল, দ্রুত বলে স্যার দিতে। হ্যাঁ স্যার প্রসেস ওরিয়েন্টেড ডিজাইন অথবা যে প্রোটোটাইপ ডিজাইন যেটা বলা হয়েছে স্যার, স্যার এগুলো কি মানে ধরে নেন আমার কোনো একটা মেশিনারিজ এর মানে চেঞ্জেস আসতেছে বা কিছু একটা আমি চেঞ্জ করে আমি আমার একটা প্রোডাক্ট আমি বের করতে যাচ্ছি আমার প্রজেক্টের কাজের জন্য, তো স্যার জিনিসটাকে কি মানে আমি আমার সফট কপি বলেন অথবা যে বুকটা আছে ওখানের মধ্যে রিপ্রেজেন্ট করবো কি স্যার ছবি দিয়ে, অথবা মানে রাইট, আই গট ইট। হ্যাঁ, তুমি যদি প্রয়োজন হয় স্কেচিং এর ছবির, তুমি ছবি দিবে। যদি মনে হয় যে না এটা রিটেন কমিউনিকেশন এনাফ, তুমি 4-5 লাইন যদি লিখো তাহলে এটা বোঝা যায় কি কি করা হয়েছে, তাহলে সেটা দিবে। যদি মনে হয় যে না এটা এমন একটা কমপ্লেক্স মডিফিকেশন তুমি করেছো তার জন্য স্কেচিং দরকার, তাহলে তুমি স্কেচিং দিবে। যদি তুমি মনে করো তুমি যেগুলো করছো সেখানে মাল্টিপল স্টেপ ইনভলভ ছিল, সেটা শুধুমাত্র মুখে বললে হচ্ছে না, তুমি ফ্লো চার্ট করে সেটাকে বর্ণনা করতে পারো। বুঝতে পারছি। এবং এটার জন্য তোমার
হ্যাঁ, বলেন। আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার, এই ডিজাইন প্লাস বাজেটটা নিয়ে। যে বাজেটের একটা মানে দেওয়া হয়েছে যে 15,000 টাকা ভার্সিটি এলোকেট করছে, কেউ যদি নাও ইউজ করতে চায় সেক্ষেত্রে এটা হুম, দিতে হবে। বাট রাইট। আপার লিমিটটা কি এখানে থাকবে? যেমন ডিজাইনের ক্ষেত্রে সাপোজ আমি ইয়াং স্ট্রিমের, তো হ্যাঁ আমি যদি আফিস অথবা আমার কার্ডিং এর কোনো একটা পার্টস চেঞ্জ করতে চাই, তাহলে সেটা হ্যাঁ, আমি বুঝতে পারছি মনে হয় তোমার কোশ্চেনটা। মানে ধরো, এটা কোটিতে চলে যেতে হ্যাঁ পারে। আমি বুঝতে পারছি তোমার কোশ্চেনটা, আমি যদি বুঝতে পারি, সে তো যখন তুমি এগুলোকে অ্যাকোমোডেট করো, ধরো তোমার প্রজেক্টের খরচ দাঁড়িয়ে যাচ্ছে 3 লাখ, নো প্রবলেম নাই, তুমি উল্লেখ করো যে এটা করার জন্য 3 লাখ টাকা লাগতো, বাট দিস পার্টিকুলার ইন্ডাস্ট্রি ওয়াজ কাইন্ড এনাফ টু গিভ আস দিস অপরচুনিটি উইদাউট এনি কস্ট। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। দেন এখানে তোমার রেফারেন্সিং থাকবে। এগেইন আমরা এখানেও রেফারেন্সিং এর জন্য কোনো মার্ক এই মুহূর্তে তোমাদের মার্কিং করব না, সেটা আমরা করবো একটু পরে। সো আমি কিন্তু 10-10-20 মার্ক কভার করে ফেললাম। দেন আমাদের ফাইনাল রিপোর্ট, সেটা নিয়ে আমি কথা বলবো। সেখানে মার্কস আছে, অ্যালোকেট করা আছে 30 মার্ক, এবং সেখান থেকে আমরা এক্সপেক্ট করছি আমাদের গ্রাজুয়েটদের 6টা গুণ তৈরি হবে। এদের মধ্যে একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং নলেজ, যেটা অলরেডি আমাদের 3 নাম্বার, সরি, প্রজেক্ট রিপোর্টেও তৈরি হচ্ছিল, ডিজাইন রিপোর্টও তৈরি হচ্ছিল, এখানেও হবে। আরো কয়েকটা বিষয় আছে, সেইগুলোকে আমি বরং এখান থেকে না, যে বরাবরের মতো আমি আমার টেমপ্লেট থেকে তোমাদেরকে দেখিয়ে দিই। টেমপ্লেটে যাচ্ছি, ফাইনাল রিপোর্ট। এটা একটু লার্জ ডকুমেন্ট, এটা আলোচনা করলে আমাদের অলমোস্ট হাফ আলোচনার বেশি হয়ে যাবে। এগেইন ফার্স্ট পেজটা খুবই সুন্দরভাবে, তোমাদের কোথাও হাত দিতে হবে না, জাস্ট তোমাদের নাম টাম লিখে দিবা, এখানে হয়তো একটু হাত দিতে হবে, আর এটা নামটা লিখতে হবে। সো টাইটেলটা তুমি যাই লিখো না কেন, দেখো ফন্ট পেজ টাইটেল, আমি মনে হয় একটু টেমপ্লেট কিভাবে ব্যবহার করে সেটা এখানে একটু বলে দিই। তাহলে সবগুলো ডকুমেন্টে আমরা একইভাবে করব। টাইটেল, এখানে টেমপ্লেট ব্যবহার করার জন্য তুমি যারা চলে আসছে, আমি জানি না ব্যাকগ্রাউন্ড থেকে কি আপনারা শব্দ শুনতে পাচ্ছেন, আমি কি রুম চেঞ্জ করব? স্যার, বাইরে থেকে কি অনেক শব্দ আসতেছে আমার ব্যাকগ্রাউন্ড থেকে? না না ক্লিয়ার। ওকে, না, তার মানে আমার ল্যাপটপ পিক করছে না, খুব ভালো। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে এখানে এটা করার জন্য তুমি যদি কোনো জায়গা থেকে কপি পেস্ট করে নিয়ে আসো, তাহলে তোমাকে আমার সাজেশন হবে এখানে এই যে এইটা কিপ টেক্সট অনলি, এই ফরম্যাটে যদি তুমি পেস্ট করো, তাহলে এইখানকার যেই ইয়েটা আছে সেটাই সে পিক করবে, রাইট? অথবা তুমি এখানে যদি ডাইরেক্ট টাইপ করো, তাহলে এইখানকার যে ফন্ট আছে সেটাই হবে। অথবা তুমি যদি ভুল কোনো ফন্ট নিয়ে আসো, হ্যাঁ, ভুলভাল, তাহলে কি করবা, ফন্ট পেজ টাইটেল এখানে ক্লিক করে নিবা। সে ধরো তুমি এখানে টাইটেল হিসেবে, আমি একটা টাইটেল দেখিয়ে নিয়ে আসি কোথাও থেকে। সে ধরো টাইটেল হিসেবে তুমি এইটাকে সিলেক্ট করেছো, টাইটেলটা এইখানে তুমি যদি পেস্ট করো, পেস্ট করার সময় তুমি এইভাবে পেস্ট করলা, যেটা কিনা সে অটোমেটিক নিয়ে নিছে। সে ধরো তুমি এমন কিছু করলা যে সেটাকে নেয় না, নিয়ে নিচ্ছে, খুব ভালোভাবে নিয়ে নিচ্ছে। সে ধরো তুমি সামহাও এটাকে এলোমেলো করে ফেললে, হ্যাঁ, এরকম হয়ে গেল। তখন তুমি কি করবা, এটা যেহেতু তুমি জানো যে ফ্রন্ট পেজ টাইটেল হবে, সো এইখানে জাস্ট ক্লিক করলেই সে ঠিক হয়ে যাবে। ওকে, তারপরে আমরা চলে যাব, অ্যাকনলেজমেন্ট সেকশন থাকবে তোমার এখানে। পুরো ডকুমেন্টটাকে আমরা টোটাল কয়টা সেকশনে ভাগ করেছি দেখি তো, আমার নিজেরও তো মনে নেই, প্রবাবলি কতটা সেকশন, সতেরোটা কি? হ্যাঁ, আমরা 17টা সেকশনে ভাগ করেছি। 17টা সেকশন কেন, এখানে টোটাল 5টা চ্যাপ্টার আছে, 5টা চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারকে 2টা সেকশনে ভাগ করা হয়েছে। কারণ হচ্ছে ফার্স্ট পেজ, প্রত্যেকটা চ্যাপ্টারের ফার্স্ট পেজ তাকে আমরা আলাদাভাবে একটা সেকশন করেছি, আর বাকি পুরাটাকে একটা সেকশন করেছি, তাহলে 5টা চ্যাপ্টারে টোটাল 10টা সেকশন। হাউএভার, এখানে কেমন কেউ আসো যে ওয়ার্ড ফাইলের সেকশন কি বুঝতে পারছো না, আমি তাহলে সেকশনটা একটু এক্সপ্লেন করবো। জি স্যার, একটু বুঝাই দিলে ভালো হয়।
আচ্ছা, সেকশন বলতে আমরা এখানে যেটা ব্যবহার করি, তুমি যদি কোনো ডকুমেন্টে তোমার কন্টেন্টকে চাও যে সে নতুন একটা পেজ থেকে শুরু হবে, ধরো অ্যাকনলেজমেন্ট কোথায় দেখছিলাম আমরা, এক ধরো অ্যাবস্ট্রাক্ট, তুমি চাও যে অ্যাবস্ট্রাক্ট পেজে শুধু অ্যাবস্ট্রাক্টই থাকবে, এখানে হয়তো 300 এখানে হয়তো তোমার 500 ওয়ার্ড বা 600 ওয়ার্ড অ্যাকোমোডেট করা যায়, কিন্তু তুমি লিখলে 250 ওয়ার্ডে, তাহলে তো ফাঁকা থেকে যাবে, তাই না? এখন তুমি যদি সেকশন না করে দাও, তাহলে অন্য পরের সেকশনটা, পরের লেখাগুলো এখান থেকেই শুরু হয়ে যাবে, এরপরে এখান থেকে শুরু হয়ে যাবে। তখন তোমাকে কি করতে হয়, এন্টার টেপে টেপে চেপে চেপে তোমাকে পরের পেজে নিতে হয়। এই ঝামেলাটা আর তোমার করতে হবে না। তুমি যাই করো না কেন, সে এই পেজ, পরের পরের সেকশনটা এই পেজে আর হবে না। দেখো সেকশন ব্রেক নেক্সট পেজে, তাহলে নেক্সট পেজ থেকে সে শুরু করবে। এইটা করার জন্য আমরা তাহলে 5টা চ্যাপ্টারে 10টা সেকশন করলাম, এর বাহিরে রেফারেন্সের জন্য একটা সেকশন, প্রথম টপ পেজের জন্য একটা বা ফ্রন্ট পেজের জন্য একটা সেকশন, এভাবে অ্যাবস্ট্রাক্ট, অ্যাকনলেজমেন্ট, টেবিল অফ কন্টেন্ট, লিস্ট অফ ফিগারস, লিস্ট অফ টেবলস, এইভাবে টোটাল আরো 7টা, টোটাল 17টা সেকশন আছে। সো দয়া করে এই কাজটা যখন তোমরা করো, এইভাবে কোনোভাবে এরকম করতে যে সেকশনটাকে ব্রেকটাকে নষ্ট করে দিবে না, ঠিক আছে? এটা যদি করো তাহলে তুমি কিন্তু সুন্দরভাবে কাজ করতে পারবে না। এনিওয়ে, তুমি যদি এটা করেও ফেলো, ডাজেন্ট ম্যাটার, তোমাকে টেমপ্লেট দেওয়া আছে, তুমি আবারও টেমপ্লেট থেকে মূল যে টেমপ্লেট সেটার উপরে কাজ করলে এটা হয়ে যাবে। তাহলে প্রথমে আমাদের কি রেখেছি আমরা, অ্যাকনলেজমেন্ট। অ্যাকনলেজমেন্টে তোমার কি লেখা উচিত, যেমন আমাদের এখানে একটা কাস্টমারে আমরা আল্লাহকে প্রথমে প্রেইজ করে এটা শুরু করি, তার প্রতি গ্র্যাটিটিউড দেখায় যে তিনি আমাদেরকে স্ট্রেংথ অপরচুনিটিটা দিয়েছেন। তারপরে আমরা যাকে প্রথম অ্যাকনলেজ করা উচিত, টু মাই বিলিভ বা টু ইন মাই ওপিনিয়ন, ইট শুড বি আওয়ার সুপারভাইজার। আচ্ছা, একাডেমিক সুপারভাইজার লেখা উচিত না, কারণ আমরা তো আসলে একজন সুপারভাইজার রাখি, এখন সুপারভাইজার হবে। দেন তুমি যদি তোমার এটাকে কেউ ফান্ড করে থাকে বা কোনো কেউ যদি তোমাকে ফ্রিতে কোনো ম্যাটেরিয়াল দিয়ে থাকে বা ল্যাব করতে দেয়, তাদেরকে তুমি অ্যাকনলেজ করো, তাদেরকে রেকগনাইজ করো। হ্যাঁ, দেন তোমার আমাদের ল্যাবের যে টেকনিশিয়ানরা থাকেন তারা যদি তোমাকে হেল্প করে থাকে, তাদেরকে একটু মেনশন করতে পারো। হ্যাঁ, তারপরে তুমি চাইলে তোমার ফ্যামিলি ফ্রেন্ডস ওদেরকেও এনকারেজ করার জন্য ওদেরকে অ্যাকনলেজ করতে পারো। দেন আমাদের এইখানে অ্যাবস্ট্রাক্ট আছে। অ্যাবস্ট্রাক্টে আমরা এক্সপেক্ট করছি যে 300 থেকে 500 ওয়ার্ডের একটা অ্যাবস্ট্রাক্ট হবে। এই অ্যাবস্ট্রাক্টে কি থাকা উচিত সেগুলো এখানে বলা আছে। এটা কাইন্ড অফ পুরা থিসিসের একটা সামারি হবে, তাই তুমি ব্রিফলি ডিসক্রাইব করো তোমার ব্যাকগ্রাউন্ডটাকে, হ্যাঁ, 1-2 লাইনে। তারপরে তোমার এখানে কি মেইন গোল ছিল সেটাকে বলো, প্রজেক্টের পারপাসটা কি ছিল সেটা বলো। তারপরে তুমি কি মেথডে, কি অ্যাপ্রোচে এটাকে সলভ করার চেষ্টা করেছো সেটাকে সামারাইজ করো 2-3 লাইনে। দেন তুমি মোস্ট সিগনিফিকেন্ট কি অবজারভেশনটা পেয়েছো, কি ফাইন্ডিংসটা আসছে সেটাকে বলো। এবং ফাইনালি তুমি ফিউচারের ব্যাপারে এটাকে একটা কি ধরনের ইমপ্লিকেশন ছিল, লিমিটেশন হতে পারে, কন্ট্রিবিউশন ফিউচারের কি ধরনের কন্ট্রিবিউট রাখতে পারে বা ফার্দার কি করা যেতে পারে, এই রিলেটেড একটা লাইন লিখতে পারো। এইভাবে অ্যাবস্ট্রাক্টের জন্য মার্কস অ্যালোকেট করা আছে, কোথায় কি মার্কস অ্যালোকেট করা আছে সেটা আমি পুরো ডকুমেন্ট একবার গো থ্রু করে যে বলবো। দেন টেবিল অফ কন্টেন্টস, লিস্ট অফ টেবলস থাকে, এগুলো অটো জেনারেট করা যায়। আমাদের তোমাদের যে সুপারভাইজার তিনি তোমাদেরকে এগুলো কাগজে কলমে দেখাবেন যদি অলরেডি তোমরা এটা জেনে না থাকো। লিস্ট অফ ফিগারস এগুলো দেখাবেন। দেন এই যে দেখো ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, এটা কেমন ভাবে করা হয়েছে, তুমি লিটারালি এই চ্যাপ্টার গুলো আমরা চেঞ্জও করবো না, তুমি এই পেজটাকে ইচ্ছা মতো এইভাবেই রাখতে, হ্যাঁ, এইভাবেই রাখতে পারো। এটা অলওয়েজ ভার্টিক্যালি মিডল পয়েন্টই থাকবে, তুমি যাই করো না কেন, আনলেস তুমি এটার মধ্যে যদি এডিশনাল কোনো ধরনের এন্টার না বসাও। দেন এইখান থেকে তোমার চ্যাপ্টারটা শুরু হবে, চ্যাপ্টার 1। মনে আছে আমরা প্রপোজাল রিপোর্ট একটা তৈরি করেছিলাম, সেই Yes, sir. প্রপোজাল রিপোর্টটাকে তুমি অ্যাজ ইট ইজ এখানে জাস্ট কপি পেস্ট করে বসাতে পারো। যদি তুমি সেখানে কোনো মডিফিকেশন থাকে, উইথ অর উইদাউট মডিফিকেশন, এটা তোমার চয়েস, সেখানে বসাতে পারো। তাহলে দেখো এখানে তোমার আর কোনো ধরনের কাজ নেই, এক্সেপ্ট এই চ্যাপ্টারটাকে, চ্যাপ্টারের যে ধরনের নাম্বারিং হবে, হেডলাইনের নাম্বারিং হবে, সেই অনুযায়ী তোমাকে এটা রিঅ্যারেঞ্জ করতে হবে। হ্যাঁ, সো এই হেডলাইনের নাম্বারিং কখন কিভাবে আসবে আমি ফার্দার নেক্সট চ্যাপ্টারে সেটা আলোচনা করছি। তাহলে এটা চলে গেলো আমাদের চ্যাপ্টার 1, যেটা কিনা প্রপোজাল রিপোর্ট যদি কারো সুন্দরভাবে করা থাকে তার জন্য কোনো কাজই না, এটা ডাইরেক্টলি সেখানে করবো। দেন চ্যাপ্টার 2, যেটা হচ্ছে লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ, এখানে তুমি লিটারেচার রিভিউতে কি কি দিতে পারো সেই ব্যাপারে আমরা একটু তোমাদেরকে বলার চেষ্টা করেছি। তুমি ওই সমস্ত নলেজটা এখানে দিবা যেটা তোমার প্রজেক্টকে সাকসেসফুলি এক্সিকিউট করার জন্য ইসেনশিয়াল ছিল।
সেগুলোকে তুমি এখানে উল্লেখ করবে। যেমন আমাদের এই ডকুমেন্টটা আমি এবং অমিত করেছি, শুরুতেই আমি হয়তো বলেছি, যদি না বলে থাকি তাহলে আমি এই মুহূর্তে আমি অমিতকে অ্যাকনোলেজ করছি, অমিত এবং আমি করেছিলাম। তাই দেখবে যে এখানে স্পিনিং এর কিছু উদাহরণ থাকবে এবং আমার পক্ষ থেকে কিছু ডাইং এর উদাহরণ আছে। যেমন ও এখানে লিখছে যে অপারেশন সিলভাম ইন রোটর স্পিনিং, হ্যাঁ, তোমার সরি ওপেন এন্ড রোটর স্পিনিং, এই ধরনের একটা কিছু তুমি যদি লিটারেচার রিভিউ করো, এটাকে বলছি আমরা লেভেল 1 হেডিং। তাহলে দেখো লেভেল 1 হেডিং এর জন্য সিলেক্ট হয়ে আছে, দেখো হেডিং 1, তাই না, হেডিং 1। তারপরে তোমার এইটা হচ্ছে লেভেল 2 হেডিং, হেডিং 2, দেখো হেডিং 2 সিলেক্ট হয়ে আছে। তারপরে এটা হচ্ছে, তারপরেরটা হচ্ছে হেডিং 3, হেডিং 3 সিলেক্ট হয়ে আছে। সো এগুলো আমরা কাস্টমাইজ করে নিছি এই ডকুমেন্টের জন্য। তো এখানে কি করতে হবে, তোমাকে যদি ওপেন এন্ড রোটর স্পিনিং সম্পর্কে তুমি যে ইনফরমেশনটা দিলে, দেওয়ার পরে এটা কি কি ওপেন এন্ড রোটর স্পিনিং অপারেশন ইনভলভ থাকে সেটা সম্পর্কে যদি তুমি বলতে চাও, ডেফিনেটলি এটা ওপেন এন্ড রোটর স্পিনিং এর সাব হেডিং, তাই না? তাহলে এটা যদি লেভেল 1 হয়, এটাকে আমরা লেভেল 2 বলছি। যেমন সাস্টেনেবল ডাইং টেকনিক্স যদি হয় লেভেল 1 হিসেবে, তাহলে লেভেল 2 এর হেডিংটা হতে পারে ইউজ অফ ন্যাচারাল ডাইস ইন কটন ফ্যাব্রিক্স। এই ধরনের একটা লেভেল, সেকেন্ড লেভেল হতে পারে। তাহলে এইখানে তোমার হয়তো লিটারেচার থেকে কোনো ফিগার আসতে পারে, লিটারেচার থেকে কোনো ধরনের ট্যাবল আসতে পারে, এবং সেইখানেও কি ধরনের ফন্ট হবে সেগুলো আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। হ্যাঁ, ফিগারে কি ধরনের ফন্ট হবে, কি হবে সেটা এখানে সিলেক্ট করা আছে। দেন থার্ড লেভেলে যেমন ওর ওখানে ছিল কি অপারেশন ইনভলভ ইন রোটর স্পিনিং, তারপরে একটা হতে পারে স্লাইভার ফিডিং। এটা অমিত আমি নিজে দিয়েছি, আমি জানি না এটা কোহারেন্ট হলো কিনা। অপারেশন ইনভলভড এর মধ্যে রোটর স্পিনিং আমার মনে হয় প্রথমে তো স্লাইভারই ফিট করে, তাই আমি এটাকে উল্লেখ করছি। ঠিক আছে নাকি অমিত? হ্যাঁ স্যার, ঠিক আছে, এক্সাম্পল হিসেবে আচ্ছা, দেওয়া যায়। দেয়া যায়। তো এটাকে আমরা বলছি থার্ড লেভেল, রাইট? এটা থার্ড লেভেলিং। যেমন আমার যে উদাহরণটা আমরা উল্লেখ করছিলাম, যেটা ফার্স্ট লেভেলিং ছিল সাস্টেনেবল ডাইং টেকনিক, সেকেন্ড লেভেল হতে পারতো ইউজ অফ ন্যাচারাল ডাইস। ন্যাচারাল ডাইস ইউজ করার সময় তোমার হয়তো থার্ড লেভেলে আমরা ইনফরমেশন দিতে পারি কিভাবে ন্যাচারাল ডাইটা এক্সট্রাক্ট করে, সেই ধরনের। হ্যাঁ, সো এটা তো জাস্ট কাপল অফ এক্সাম্পলস। তোমার এখানে এই ধরনের কয়টা তুমি যেই এসেনশিয়াল ইনফরমেশন, কি ইনফরমেশন, কি থিম, 4টা হতে পারে, 5টা হতে পারে। তাহলে 2.1 গেল, এটা সেকেন্ড যেটা ইন্ট্রোডিউস করতে চাও সেটা 2.2 হবে, 2.2 এর আন্ডারও কয়েকটা হতে পারে। থার্ড যদি কোনো ইনফরমেশন হয় সেটা হয়তো 2.3 হবে, তার আন্ডার আবার সাব হেডিং থাকলে হবে, না থাকলে নেই। এভাবে আমরা সেকেন্ড চ্যাপ্টারটাকে এখানে। এটা কি ক্লিয়ার তোমাদের কাছে? ইয়েস স্যার। ওকে, দেন চ্যাপ্টার 3, যেখানে মেথোডোলজি, ম্যাটেরিয়ালস অর মেথডস। মেথোডোলজি চ্যাপ্টার নামটা আমার কাছে স্টিল ভালো লাগছে না, অমিত দিয়েছে, আমি এভাবেই রাখলাম। আমরা হয়তো এটা চিন্তা করে অন্য কিছু দেওয়া যায় কিনা দেখবো। সো মেথোডোলজি চ্যাপ্টারটাকে আমরা ডিজাইন রিপোর্ট যে আমরা তৈরি করেছিলাম না, ডিজাইন রিপোর্টটাকে তুমি এগেইন অ্যাজ ইট ইজ ফর্মে নিয়ে আসতে পারো, বাস তোমাকে জাস্ট নাম্বারিংটা তৈরি করতে হবে। ডিজাইন রিপোর্টটা আমি আবার একটু ওপেন করে তোমাদেরকে দেখাই। আমাদের ডিজাইন রিপোর্ট ছিল একটা স্ট্যান্ড অ্যালোন রিপোর্ট। সো এটার শুরু হয়েছিল সব দেখো 1.1, 1.2 এভাবে, কিন্তু এখানে কি আমাদের 1.1, 1.2 দেওয়ার সুযোগ আসছে বলো তো? নো স্যার। এখানে আমরা কি দিব? স্যার 3. রাইট, 3.1, 3.2, 3.3 ইয়েস স্যার। এইভাবে আমরা দিব। এই জাস্ট এই নাম্বারটা চেঞ্জ করে তুমি যদি তোমার ডিজাইন রিপোর্ট খুব অ্যাকুরেট থাকে, কোনো মডিফিকেশন নেই, ডাইরেক্ট অ্যাজ ইট ইজ ফর্মে বসাতে পারো। হাউএভার যদি মডিফিকেশন থাকবে, জাস্ট এখানে ওইটাকেই তুমি রিসাইকেল করো, ওইটাকে এখানে বসিয়ে তারপর তুমি করতে পারো। দেন চ্যাপ্টার 4, যেটা হচ্ছে আমাদের রিজাল্টস এন্ড ডিসকাশন চ্যাপ্টার। রিজাল্টস এন্ড ডিসকাশনে আমরা যেটা করব, যে তুমি যে এক্সপেরিমেন্ট গুলো পারফর্ম করলে, তুমি যদি কোনো ম্যাটেরিয়াল ডেভেলপ করো, যদি তুমি কোনো প্রসেস ডিজাইন করো, যদি কোনো এক্সপেরিমেন্ট করে থাকো, যদি তুমি কোনো ইন্টারভিউ নাও, সেখান থেকে যদি তুমি ডাটা কালেক্ট করে থাকো, যেটাই করো না কেন, সেটাকে এখন আমাদেরকে কমিউনিকেট করতে হবে উইথ কি বলবো, যে অ্যাপ্রোপ্রিয়েট মেথড। তো সেটা করার জন্য আমরা কি করছি, যে তোমাদেরকে আমি একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি, তুমি প্রেজেন্ট করবা কিভাবে ফাইন্ডিংসটাকে। হ্যাঁ, একটা লজিক্যাল অর্ডার সাধারণত হয় যে তুমি রিজাল্টসটাকে তুমি খুব ক্লিয়ারলি প্রথমে প্রেজেন্টস করো, টেবল, গ্রাফস, ফিগার্স এইগুলো দিয়ে
উইথ সাপোর্ট অফ টেক্সট, তাহলে তুমি কিছু ভার্বালি লেখো, তারপর সেই অনুযায়ী ফিগার এবং টেবিলকে মেনশন করে এটা করতে পারো। দেন তোমার কাজ হবে এই টেক্সটের মধ্যে যদি কোনো সিগনিফিকেন্ট ট্রেন্ড দেখো, প্যাটার্ন দেখো তোমার এই ডেটার মধ্যে, তাহলে সেটাকে তুমি উল্লেখ করো, হাইলাইট করো যে হ্যাঁ দেখা যাচ্ছে লবণ বাড়ালে একজেশন বাড়ে, দেখা যাচ্ছে যে শর্ট ফাইবারের পরিমাণ বাড়লে হ্যারিনেস বাড়ে, সামথিং লাইক দ্যাট। এইভাবে তুমি যদি কোনো প্যাটার্ন দেখো তাহলে সেটাকে এখানে উল্লেখ করো। দেন তোমার হবে কেন এই ইয়েটা হলো, কেন লবণ বাড়ালে বাড়লো, এটাকে তুমি এক্সপ্লেইন করার চেষ্টা করো, অ্যানালাইজ করো, ইন্টারপ্রেট করার চেষ্টা করো। দেন এটাকে প্রিভিয়াসলি যে ওয়ার্কগুলোকে তুমি লিটারেচারে রিভিউ করে আসছিলে তারা কি ধরনের রেজাল্ট পেয়েছিল সেটার সাথে কম্পেয়ার করার চেষ্টা করো। এখানে তুমি তাদেরকে প্রপারলি সাইট যদি এই ধরনের থাকে। তারপরে তুমি যে হাইপোথিসিসটা দাঁড় করিয়েছিলে যে হ্যাঁ এটা করলে মনে হয় এমন হতো, সে হাইপোথিসিসের সাথে এটা কতটা অ্যালাইন করলো অথবা মিললো না, ডেভিয়েট করলো, সেটা কেন হলো সেটার একটা তুমি ইয়ে করার চেষ্টা করো। যেমন এক্সাম্পল হিসেবে আমি আমাদের একটা পিগমেন্ট প্রিন্টিং এর কালার ফাস্টনেস এর রাবিং ফাস্টনেস এর উপরে কিউরিং টেম্পারেচার ইফেক্ট এখানে এক্সপ্লেইন করার চেষ্টা করেছি। হ্যাঁ, প্রথমে আমরা দেখিয়েছি যে হ্যাঁ টেম্পারেচার বাড়লে তোমার ফাস্টনেস প্রপার্টিজ বাড়ছে, তারপরে আমরা বলার চেষ্টা করেছি কেন বাড়লে বাড়ছে। হ্যাঁ, তারপরে একটা অন্যরাও এরকম পেয়েছে, হ্যাঁ আমরাও এরকম পেয়েছি, এই ধরনের একটা আলোচনা এখানে আছে। তো এটাতে গুলো জাস্ট একটা, এই ধরনের তোমার স্টাডির যদি 6টা 7টা থিম থাকে, 6-7টা ব্যাপারে এখানে আসবে। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, ফাইনাল আমাদের কনক্লুশন চ্যাপ্টারে বেশ কয়েকটা সেগমেন্ট আছে আমাদের। ফার্স্ট সেগমেন্ট হচ্ছে তুমি যে কিছু চ্যাপ্টার 4-এ যে ফাইন্ডিংস গুলো দেখালে তার মধ্যে যেগুলো খুবই ক্রিটিক্যাল, খুবই ইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্ট, সেগুলোকে তুমি এখানে একটু সামারাইজ করতে পারো। জেনারেলি আমরা এটাকে বুলেট পয়েন্ট দিয়ে করি, তুমি বুলেট পয়েন্টের অ্যাপ্রোচটা নিতে পারো, এটা মোর রিডেবল, অথবা তুমি চাইলে প্যারাগ্রাফও করতে পারো। বুলেট পয়েন্টই প্রবাবলি বেটার, হাইলাইটিং করলে তাদেরকে, এবং এটাকে চেষ্টা করবা যাতে রিপিটেশন না হয়, ওইখানে যত ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে আসছো ওরকম আবার যেন রিডান্ডেন্সি অ্যাভয়েড করার চেষ্টা করবা, হ্যাঁ টটোলজি অ্যাভয়েড করার চেষ্টা করবা, একই জিনিস যাতে আবার না হয়। বেটার তুমি এখানে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে মেজর কি ফাইন্ডিংস গুলোকে দেওয়ার চেষ্টা করো, এবং এইটা মোর কি বলবো নন টেকনিক্যাল রাখার চেষ্টা করো, যাতে জেনারেলি এডুকেটেড নন টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের লোকজন এটা বলতে পারে। দেন আমাদের এখানে খুবই 2টা ইম্পর্টেন্ট সেকশন আছে, এর মধ্যে একটা হচ্ছে তোমার এই যে কাজ সেটা সোসাইটি, হেলথ, লিগাল, কালচারাল কনটেক্সটে কি ধরনের ইমপ্লিকেশনস বা ইম্প্যাক্ট তৈরি করে সেটা নিয়ে তোমার একটা স্টেটমেন্ট থাকবে। সো এখানে তুমি যে বলার চেষ্টা করবে এটা কতটা অ্যালাইন ছিল এই বিষয়গুলোর সাথে, অথবা যদি না হয় তাহলে কেন, হ্যাঁ তোমার এই প্রজেক্টের মাধ্যমে তোমার এই কাজটা যদি সাকসেসফুল হয় তাহলে কি এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করতে পারে কিনা, বা কমিউনিটির কোনো ধরনের কারেন্ট প্রবলেমকে সলভ করতে পারে কিনা, ফলে কমিউনিটির কোনো একটা ডেভেলপমেন্ট হবে অথবা ইমপ্রুভমেন্ট হবে, এমন হতে পারে কিনা, অথবা এই মুহূর্তে কমিউনিটিতে প্রবলেম চলছে কোনো হেলথ বা সেফটি, হ্যাঁ যেগুলো এটা তোমার এটা অ্যাড্রেস করতে পারে, হ্যাঁ অথবা তোমার এই প্রজেক্টটা করার সময় তুমি দেখেছো যে এটা করতে যে কোনো উল্টা আরো হেলথ এবং সেফটিতে কোনো ধরনের ব্যাড ইম্প্যাক্ট হতে পারে, সেগুলো যদি থাকে সেগুলো এখানে ডিসকাস করা, কোনো লিগ্যাল প্রবলেম যদি অ্যারাইজ করে বা থাকে সেগুলোকে এখানে আমাদের ডিসকাস করতে হবে। দেন আরেকটা সেকশন হচ্ছে সিমিলারলি, ওখানে ছিল সোসাইটি, হেলথ, লিগাল কনটেক্সট, এখানে আমরা দেখব সাস্টেনেবিলিটি এবং এনভায়রনমেন্টাল কনটেক্সট। সিমিলার ওয়েতে তুমি এটাকে অ্যানালাইজ করার চেষ্টা করবে, এটার এনভায়রনমেন্টের উপরে ইফেক্ট কি, এবং সাস্টেনেবিলিটির এখানে রোলটা কি ছিল, বা তোমার প্রজেক্ট সাস্টেনেবিলিটিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে, সেগুলো পজিটিভ আর নেগেটিভ হ্যাঁ থাকবে। আমাদের এখানে আসবেই, আমরা যদি যতটা এটাকে কমপ্লেক্স বানাতে পারবো তত এইখানে তোমার কথাবার্তা বলার সুযোগ আসবে। তারপর আরেকটা হচ্ছে মডার্ন টুলস, তুমি যদি সিসিআই লুম ব্যবহার করো তাহলে সিসিআই লুম ব্যবহার করার ফলে আহ তুমি র্যাপিয়ার লুম ব্যবহার না করে সিসিআই লুম ব্যবহার করে কি ধরনের অ্যাডেড বেনিফিট পেলে, হ্যাঁ সেখানে কোনো ধরনের
এফিসিয়েন্সি ধরনের বেনিফিট আছে কিনা, বা ফাইন্যান্সিয়াল কোনো ধরনের গেইন আছে কিনা, অথবা ফাস্টার হলো কিনা প্রসেসটা, এই ধরনের অ্যাডভান্টেজ বলতে পারো। হ্যাঁ, অথবা তুমি যদি ধরো এটাকে অ্যানালাইজ করার জন্য এফিস দিয়ে করতে পেরেছো, হ্যাঁ, সেটার ফলে তোমার এটা মোর রেজাল্ট আরো কত বেটার ওয়েতে এক্সপ্লেইন করা সম্ভব হয়েছে, সেটা তুমি এখানে উল্লেখ করতে পারো। ফাইনালি প্রত্যেক কাজেরই লিমিটেশন থাকবে, আমাদের এখানে তো আরো বেশি লিমিটেশন থাকবে। একটা কমন লিমিটেশন তো রিসোর্স এবং টাইম, অল্প সময়ের মধ্যে এটা করতে হয়, সেগুলোকে এখানে আইডেন্টিফাই করা, যাতে করে ফিউচারে যে এখানে কাজ করতে চায় সে এই লিমিটেশন গুলো জানলে সে এই লিমিটেশন গুলো ওভারকাম করে যদি নতুন আরেকটা কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করার সুযোগ এখানে পেতে পারে। সেই কথাটা তুমি ফিউচার ওয়ার্কে আবার রিস্টেট করা, নতুন করে বলতে পারো। ফাইনালি পুরো প্রজেক্টটাকে কনক্লুড করা এখানে, হ্যাঁ, স্পেশালি রেজাল্ট ডিসকাশন, কি ফাইন্ডিংস, এগুলোকে এনে তুমি যে অবজেক্টিভসটা সেট করেছিলে সেই অবজেক্টিভটা আসলে মেট করতে পেরেছো কিনা, কি চ্যালেঞ্জেস ছিল, হ্যাঁ, সেগুলো এখানে উল্লেখ করা। সোসাইটি সাস্টেনেবিলিটি, এনভায়রনমেন্ট, সেখানে এর ভূমিকা, ইম্প্যাক্ট কি ছিল, সেগুলোকে এখানে খুব কনসাইজ ওয়েতে সামারাইজ। এই হচ্ছে আমাদের, এবং ফাইনালি রেফারেন্সেস এখানে সব দিতে হবে। এখন আমরা দেখব যে তোমাদের এই রিপোর্টটা যারা আমরা ইভ্যালুয়েট করব তারা এখানে আমরা কি কি দেখব। আমরা দেখব যে চ্যাপ্টার 2 কে তুমি কত কেয়ারফুলি সুন্দরভাবে দিতে পেরেছো, যে তুমি এমন কোন কি ইনফরমেশন অ্যাভয়েড করে গেছো কিনা যেটা এই থিসিসটা বোঝার জন্য খুব এসেনশিয়াল ছিল, তাহলে তুমি এখানে মার্কস পাবে না। তুমি যদি এখানে খুব সুন্দর যত ধরনের ইনফরমেশন আছে সবগুলো দাও, তাহলে মার্কস পাবে। অথবা তুমি যদি ধরো যেগুলো খুবই ওয়েল নোন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর জন্য খুবই এস্টাবলিশড ইনফরমেশন, হ্যাঁ, কটন কি, কটনের সেলুলোজ থাকে, সেলোবায়োস থাকে, ডিপি এত, এইগুলো দিয়ে যদি রাখো তাহলে তুমি এখানে ইয়ে হতে পারো, মার্কস কম পেতে পারো এই ধরনের আননেসেসারি ইনফরমেশন যদি এখানে অ্যাড করো। দেন তোমার দি ইঞ্জিনিয়ার অ্যান্ড সোসাইটি, হ্যাঁ, অর্থাৎ তোমার প্রজেক্টের, এটা আমাদের FPO অথবা 6 নম্বর পিও, সেখান থেকে আমরা দেখতে চাই আমাদের গ্রাজুয়েটরা যখন কোনো কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করে, তারা অ্যাজ এ ইঞ্জিনিয়ার সোসাইটাল কনটেক্সটকে মাথায় রেখে করে, নাকি টেকনিক্যাল জিনিসগুলো দিক একটা সমাধান করে ফেলার চেষ্টা করে, এতে করে সোসিও পলিটিক্যাল সিচুয়েশন কি হবে এগুলো তার মধ্যে মোটেও কাজ করে না। এইটা তো আমরা চাই না। হ্যাঁ, এইটা যেহেতু আমরা চাই না, আমরা তাই তোমাদেরকে এখানে একটা এনভায়রনমেন্ট এখানে দিতে চাই যেখানে তুমি এই জিনিসগুলোকে ওয়েল অ্যাওয়্যার হয়ে প্র্যাকটিস করার সুযোগ। সেটাকে তুমি কোথায় ক্লেম করতে পারো যে এগুলোর ব্যাপারে তুমি অ্যাওয়্যার ছিলে? এটা তুমি ক্লেম করতে পারো যে আমাদের কনক্লুশন চ্যাপ্টারটাতে, মাত্রই যেটা দেখালাম 5 নাম্বার চ্যাপ্টারটাতে। এটা কি এখানে তুমি এখানে দেখাতে পারো যে হ্যাঁ, তুমি আসলে তোমার প্রজেক্টটা যখন নিয়েছো, তুমি সোসাইটি, লিগাল, কালচারাল কনটেক্সট, এই সবগুলোকে তোমার মাথায় ছিল তুমি সলিউশনটা নেওয়ার জন্য বা প্রবলেমটা আইডেন্টিফাই করার ক্ষেত্র। এখানে তুমি এটাকে ভিভিডলি, ক্লিয়ারলি, ডিটেইল, এক্সপ্লিসিটলি বলতে পারো, এবং সেই অনুযায়ী তুমি মার্কস পেতে পারো। এটার জন্য আমরা মার্কস রেখেছি 3 মার্কস। সিমিলারলি এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি, ওই চ্যাপ্টারেরই পরের যে সেকশনটা ছিল সেখানে আমরা 3 মার্কস রেখেছি। তারপরে মডার্ন টুল ইউজেস, এটার জন্য আমরা 4 মার্কস রেখেছি। এটা আমরা দেখবো কোন কোন কোথায় কোথায় বলতো। মডার্ন টুল ইউজেস আমরা দেখবো, এটা এখন একটু চেঞ্জ হয়ে গেছে, এটা আমরা দেখবো চ্যাপ্টার 5-এ, সরি এটা চেঞ্জ হয়ে গেছে, এটা চ্যাপ্টার 5-এ দেখবো আমরা। কোথায়, যে একটু আগে যেটা দেখালাম এখানে। তাহলে দেখো তোমাদের এই 3টা সিও তো পিও তোমরা অ্যাচিভ করেছো কিনা আমরা 5.2, 5.3 এন্ড 5.4 এখান থেকে আমরা বুঝবো। হ্যাঁ, সো তুমি এনাফ সময় এদের জন্য রেখো, তোমার পুরো ব্রেন স্টর্মিং থেকে শুরু করে। তাহলে স্যার জি, অলরেডি প্রায় কত 40 দিনের মতো লিভ করছেন, কিন্তু এইভাবে লিভ করলে তো আমাদের সেশন বন্ধ করে দেওয়া দরকার। আমি স্যার খেয়াল করিনি। হ্যাঁ, আমি 172, 171 মানে একজনের পর একজন লিভ করতেছে। আচ্ছা, ঠিক, এমন ছিল হলো 212, এখন হচ্ছে 171। হ্যাঁ, ঠিক আছে, কন্টিনিউ করেন। এখন আচ্ছা, যাদের দরকার তারাই থাকবে আর কি। রাজি স্যার, আমরা স্যার। আচ্ছা। তারপরে আমাদের আমি প্রায় শেষের দিকে চলে আসছি, খুব বেশি সময় লাগবে না এরপরে আর। তাহলে কি বললাম, আমরা এই 3টা আমরা চ্যাপ্টার 5 থেকেই পেয়ে যাব। হ্যাঁ, চ্যাপ্টার 5 থেকে পেয়ে যাব। কোনটা কোনটা বললাম,
কি বলে, আমি হয়তো চ্যাপ্টার 5 এর সেকশন নাম্বারও এখানে বলে দিতে পারবো এখন। সেকশন 5.2, এনিওয়ে আমি এগুলো কারেকশন করে নিব। সেকশন 5.2, সেকশন 5.3 এন্ড সেকশন 5.4। দেন আমাদের চ্যাপ্টার 4 আমাদেরকে সুযোগ করে দিবে তোমরা ইনভেস্টিগেশন, একজন ইনভেস্টিগেটর হিসেবে তোমার স্কিল ডেভেলপ করেছে কিনা সেটা মেজার করা। সেটা আমরা কিভাবে মেজার করব, আমরা দেখবো যে তুমি কত ক্লিয়ারলি চ্যাপ্টার 4-এ তোমার ডেটাগুলোকে প্রেজেন্ট করতে পারছো, স্টেট করতে পারছো ট্রেন্ড, কেন এটা হচ্ছে, তুমি সেটাকে এক্সিস্টিং লিটারেচারের সাথে কানেক্ট করতে পারছো, তোমার নিজের হাইপোথিসিসের সাথে রিলেট করতে পারছো, এইগুলো দেখে আমরা তোমাকে সর্বোচ্চ 10 মার্কস এখানে বরাদ্দ আছে দিতে পারি। সো পুরো চ্যাপ্টার 4টার উপরে 10 মার্কস। হ্যাঁ, আর চ্যাপ্টার 5 এর জন্য আমরা কত পাচ্ছি দেখো, চ্যাপ্টার 5 3 3 6 আর এখানে 4, 10 মার্কস, এগেইন 10 মার্কস। দেন আমাদের ফাইনাল যেই অ্যাট্রিবিউটস তোমাদের এখানে আসবে সেটা হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন আবার আমরা দুই ভাবে মেজার করি, একটা হচ্ছে ওরাল কমিউনিকেশন আর একটা হচ্ছে রিটেন কমিউনিকেশন। সো থিসিস রিপোর্ট থেকে আমরা বা ফাইনাল রিপোর্ট থেকে আমরা রিটেন কমিউনিকেশনটা দেখবো, যেখানে তোমাদের মার্কস রাখা আছে 5। সেখানে আমরা কি দেখবো, ওই যে দেখো অ্যাবস্ট্রাক্ট, অ্যাকনলেজমেন্ট, টেবিল অফ কন্টেন্টস, রেফারেন্স লিস্ট, হ্যাঁ, তারপর ফুল রিপোর্টটাকে তুমি কোথাও ইচ্ছা মতো ছুরি চালিয়ে এটাকে বিভৎস কিম্ভূতকিমাকার করে ফেলোনি, এইগুলো যদি তুমি মেনটেন করতে পারো তাহলে এখানে তুমি 5 পেতে পারো। এটা হচ্ছে রিটেন কমিউনিকেশন। হাউএভার আমরা এখন পর্যন্ত যা আলোচনা করেছি এই সবটুকু হলো পুরা থিসিসের 50 মার্কস। আর বাকি 50 মার্কসের 20 মার্কস আসবে তোমার কোথা থেকে, থিসিস ডিফেন্স থেকে, এবং আর 30 মার্কস দিবেন সুপারভাইজার। থিসিস ডিফেন্স থেকে কিভাবে আসবে সেটা আমি এখন দেখাবো, এবং সুপারভাইজারি বা কি দেখে তোমাদের সেটা আমি এখন দেখানোর চেষ্টা করবো। সো থিসিস ডিফেন্স এগেইন কমিউনিকেশন এর উপর নির্ভর করবে, এবং এটা ফুললি ওরাল কমিউনিকেশন আমরা দেখব। এখানে আমরা যে 20 মার্কস রেখেছি সেটাকে দুই ভাগে ভাগ করব, প্রজেক্ট প্রেজেন্টেশনের জন্য 10 মার্কস এবং ভাইবা জন্য 10 মার্কস। সো প্রেজেন্টেশনে তুমি কেমন ছিলে, আমি হয়তো একটু রুব্রিক্সটা যদি এই মুহূর্তে দেখাই, এবং আনফরচুনেটলি রুব্রিক্সটা সম্ভবত আমার কাছে এটা যেটা আছে এটা প্রবাবলি একটু মনে হয় একটু কি যেন এটা ভুলটা আছে, বা এটা অমিত তুমি কি আমাকে পাঠিয়েছো পরে আপডেটেডটা? স্যার ওইটা এখনো দেওয়া হয়নি স্যার, আমি আচ্ছা দিতেছি। দাওনি, ওকে, নো ওয়ারিস। তাহলে আমি কোথায় ছিল, এটা মনে হয় ঠিকই আছে আমাদের, এটা এটা ঠিক আছে, সরি আমার লাগবে না। কমিউনিকেশন রুব্রিক্সটা আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে। ডিজাইন রিপোর্ট, কমিউনিকেশন রুব্রিক্স ফর, এটা কোনটা, রুব্রিক্স ফর ফাইনাল, রুব্রিক্স ফর সুপারভাইজার অ্যাসেসমেন্ট, রুব্রিক্স ফর প্রেজেন্টেশন। আচ্ছা দেখো, কমিউনিকেশন আমরা যেটা তোমাদের দেখবো সেটা হচ্ছে তুমি ভিজুয়ালি কতটা স্মার্টলি প্রজেক্টটাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে অর্গানাইজড ওয়েতে এটা দিতে পেরেছো, সে অনুযায়ী তোমাদেরকে টিচাররা মার্কস দিবেন। এটাতে মার্কস দিবেন 10 মার্কস। তুমি যদি প্রেজেন্টার খুবই এইভাবে প্রেজেন্ট শেষ করে, হ্যাঁ, খালি নিজে এমনি মারার না, কিন্তু প্রেজেন্ট করতে এসে মুখে খালি কথা বেজে যাচ্ছে, হ্যাঁ, মামলিং করছে, তাহলে কিন্তু সে এখানে খুবই কম মার্কস পাবে। আর যদি সে খুবই ক্লিয়ারলি, হ্যাঁ, আর সুন্দরভাবে, আমরা কিন্তু তোমাদের ইংলিশের অ্যাকসেন্ট দেখতে যাব না, আমরা সবাই এশিয়ান, ইংলিশ অ্যাকসেন্টে কথা বলবো, সেগুলো আমরা দেখবো না, বাট আমরা দেখবো যে তুমি কত সুন্দরভাবে ইংলিশে প্রজেক্টটাকে ক্লিয়ারলি স্লাইডস এর হেল্প নিয়ে ওয়েল অর্গানাইজড ওয়েতে টাইমলি এটাকে প্রেজেন্ট করতে পারছো, সেটা দেখবো, সে অনুযায়ী তোমাকে ম্যাক্সিমাম মার্কস দেওয়া যেতে পারে। এবং কোশ্চেন এবং আনসার সেশনে আমরা দেখার চেষ্টা করবো যে তুমি খুব ভালোভাবে আনসার করতে পারছো কিনা, হ্যাঁ, তোমার সাবজেক্ট নলেজটা, ওভারঅল সাবজেক্ট নলেজ। হ্যাঁ, তো এখানে তোমাদের খুব অবাক হওয়া চলবে না যদি হঠাৎ করে আমরা তোমাদেরকে কাউন্টের সংজ্ঞাও জিজ্ঞেস করি, কারণ এই রাইটটা আমাদের আছে। তোমার প্রজেক্টে যদি আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ কাউন্টের ডেফিনেশন সে বুঝি কিনা, কাউন্ট কি কনসেপ্টটা ক্লিয়ার কিনা, আমরা আমাদের ইভ্যালুয়েটর তোমাদেরকে এটা জিজ্ঞেস করতেই পারে। সো ওইভাবেই তোমাদের প্রিপেয়ার হয়ে আসতে হবে। হ্যাঁ, প্রজেক্ট প্রেজেন্টেশন শেষ করে যে
ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে গেলাম কি, জিজ্ঞেস করলো কি, এইসব বলার, এইসব দুঃখবোধ তুমি করতে পারো, বিলাসিতা করতে পারো, কিন্তু কোনো লাভ নেই। আমরা এখানে ওভারঅল তোমার 4 বছরের যে অর্জিত জ্ঞান এবং কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং সলভ করার তোমার যে অ্যাপ্রোচ, তার ওয়ে অফ কমিউনিকেশন, পুরোটার উপরেই প্রশ্ন করবো। এই ফ্রিডম আমাদের আছে একাডেমিক্যালি। দেন আমরা তোমাদের, সরি আমি কোথায় ছিলাম, হ্যাঁ এটা গেল। ফাইনালি আমি দেখাবো সুপারভাইজার তোমাদেরকে যে মার্কস গুলো দেবে। সুপারভাইজার 3টা পিও উনি কাভার করবেন। একটা হচ্ছে তুমি প্রফেশনালিজম কিরকম শিখছো, তার ইথিক্স এবং রেসপন্সিবিলিটিস, এবং সে একা এটা দেখবেন না, এটা তোমাদেরও হেল্প নিবেন, তোমাদের থেকে 50% হেল্প নিবেন, এবং তিনি নিজে করবেন। তার নিজের যে রিফ্লেকশন, তোমার সাথে কথা বলেই যদি মনে হয় হ্যাঁ যে তুমি আসলে ফাঁকিবাজি করতেছো, এখানে এসে খুব দেখাচ্ছে যে তুমি তো কাজ করে উদ্ধার করে ফেলছো, তাহলে উনি তোমাকে ওইভাবে কম মার্কস দিবেন, 5-এর মধ্যে কম দিবেন। আর যদি মনে হয় যে না তুমি সিনসিয়ার ছিলে, তুমি কোনো ধরনের ডেডলাইন, টাইমলাইন এগুলো মিস করোনি, হ্যাঁ ডেডলাইনের ঠিক আগের রাতেই তোমার জ্বর আসে না, এসব যদি হয়, তাহলে সেখানে তুমি 5 পাবে। আর এই ক্ষেত্রে তোমাদের হেল্পটা আমরা কিভাবে নিব? তোমাদের হেল্পটা আমরা নিব পিয়ার ভ্যালুয়েশন, একটা ফর্ম আছে, সেই ফর্মটার মাধ্যমে। এটা দেখতে পাচ্ছ আশা করি। এইটাতে আমরাই তোমাদেরকে জিজ্ঞেস করবো অ্যানোনিমাসলি, সো তোমার নাম ধাম আমরা কিছুই কালেক্ট করবো না, বরং তোমাকে বলবো যে তুমি কাকে ইভ্যালুয়েট করতেছো, তোমার সেই বন্ধুর নাম এবং আইডিটা লিখো। তারপরে তুমি তার সম্পর্কে গোপনে আমাদেরকে জানাবে কি, যে সে অনেস্টলি এবং ইন্টিগ্রিটির সাথে কাজ করেছিল কিনা। হ্যাঁ, অর্থাৎ তুমি তাকে কাজ করতে কাজ করার যে দায়িত্ব, সে সেটা না করে লাস্ট মোমেন্টে করে, বা এই ধরনের এইসব যদি দেখো অনেস্টলি ইন্টিগ্রিটি মেনটেন না করে, তাহলে তুমি তাকে এরকম হার্ডলি অথবা সামটাইমস অথবা অলওয়েজ এভাবে দিবা, হ্যাঁ মার্কিং করবা। আমরা তখন এটাকে, তোমার সুপারভাইজার তখন এটা করবে। এই ক্ষেত্রে একটা রিস্ক আমরা দেখি যে হ্যাঁ সবাই সবাইকে প্রেইজ করলা, সবাই সবারটা সবচেয়ে ভালো দিলা, এরকম যদি হয় তাহলে আনফরচুনেটলি তোমাদের রিপোর্ট থেকে আমরা কোনো মার্কস নিব না, সুপারভাইজারি 10 মার্ক উনি নিজের মতো দিয়ে দিবেন। এবং 10 মার্ক দেওয়ার ক্ষেত্রে বুঝতেই পারছো, উনি বুঝে গেলেন যে তোমরা অনেস্ট না, এবং সেই ক্ষেত্রে সবার উপরে এটার একটা ইয়ে আসবে, রিফ্লেকশন হবে যে তারা নিজেরা নিজেদেরকে ইভ্যালুয়েট করার মতো অনেস্টিও তাদের মধ্যে নেই। সেখানে তুমি আর কি দিবা, যে সে ফেয়ার চান্স, ইকুয়াল অপরচুনিটি সবাইকে দিচ্ছে কিনা সেটা তুমি জানাবে আমাদেরকে। তুমি দেখবা যে সে সারাক্ষণই ব্লেম করে বেড়ায় কিনা, হ্যাঁ যে হ্যাঁ এটা তো আমার করার কথা ছিল না, তোর করার কথা ছিল, তুই করে, এই ধরনের যদি হয় তাহলে তুমি সেখানে এটা জানাতে পারো। উম এবং আমি মনে করি যে তুমি সর্বোচ্চ সুযোগটা নাও, তোমার ওই বন্ধু তোমার ব্যাপারে সর্বোচ্চ সুযোগটা নিবে। দেন তোমার তাকে তোমার প্রফেশনাল মনে হয়েছিল কিনা সেই ব্যাপারে তোমার মতামত আমরা নিব, এইটা নিয়ে তোমার 5 মার্ক দিবে। সুপারভাইজার একইভাবে অন্য আরেকটা ক্রাইটেরিয়াতেও তোমাদের হেল্প নিবেন তোমাদেরকে ইভ্যালুয়েট করার জন্য, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক এবং টিম ওয়ার্ক। তোমরা ইন্ডিভিজুয়ালি যখন কাজ অ্যাসাইন করা হয়, কেউ একজন কি অ্যাবিউসিভ আচরণ করছে কিনা টিমের মধ্যে, কেউ একজন কোনো কাজ না করেই সব ক্রেডিট নিয়ে নিচ্ছে কিনা, হ্যাঁ তোমাকে কাইন্ড অফ ইন্টারনালি বুলিং এর শিকার হচ্ছে কিনা, তোমাকে দিয়ে সব কাজ করাচ্ছে কিনা, সেইটাকে তুমি এখন আমাদেরকে জানাতে পারো। যেটা প্রায় তোমরা এসে বলো স্যার একটু একটা কথা ছিল, আপনি একটু শেয়ার করতে চাই। হ্যাঁ এখন আর শেয়ারের দরকার নেই, এখন তুমি একদম অ্যানোনিমাসলি আমাদের কিভাবে জানাতে পারো যে হ্যাঁ ওই স্টুডেন্টটা, সরি এটা কোথায়, যে ওই স্টুডেন্টটা সে যে কোনো ধরনের কোঅপারেটিভ করছিল না তার টাস্ক এবং রেসপন্সিবিলিটিস মেনটেন করার ক্ষেত্রে, তুমি আমাদেরকে এটা জানাতে পারো। হ্যাঁ এবং তার কি কি পরিমাণে এফোর্ট সে নিয়েছিল কোলাবোরেটরি অন্যদের সাথে, সেটা আমাদেরকে জানাতে পারো। তোমাদের এটার উপর ভিত্তি করে আমরা তাকে 5 মার্কের মধ্যে মার্কিং করবো। এগেইন তোমরা যদি এখানে আমাদেরকে হেল্প না করো, তাহলে আমরা আমাদের মতো আগে যেভাবে করতাম সেভাবে। আর বাকিটা আমরাও তো বুঝতে পারবো, বাকিটা 5 মার্ক আমরা দিব, 5 মার্ক তোমরা দিবে। তাহলে তোমাদের প্রফেশনালিজম, রেসপন্সিবিলিটিস, এটা আমরা তোমাদের হেল্প নিয়ে 5 মার্ক দিব, আমরা দিব, এবং টিম ওয়ার্ক, ইন্ডিভিজুয়াল ওয়ার্ক তোমাদের 5 মার্ক নিয়ে আমরা 5 মার্ক নিয়ে এভাবে করবো। আর একটা আমরা পুরোপুরি দিব, সেটা হচ্ছে লাইফ লং লার্নিং। আমরা বোঝার চেষ্টা করব তোমার মধ্যে আসলে অ্যাডাপশন করার একটা ক্যাপাসিটি তৈরি হয়েছে কিনা। যেমন আমি তোমাকে একটা রেফারেন্স ম্যানেজার শেখার জন্য বললাম, রেফারেন্স স্টাইলিংটা ঠিক করার জন্য, তুমি এটাকে একটা আলাদা বার্ডেন মনে করলে, না স্যার আমি এটা করে নিবো, আমি আমাদের কোনো ব্যাপার না স্যার, আছেই 10টা রেফারেন্স, এটা একদম খুঁটিনাটি সব আমরা হাতেই লিখে নিব, টাইপ করে নিব। তোমার যদি অ্যাপ্রোচ হয় তাহলে ডেফিনেটলি তোমার লাইফ লং লার্নিং, তোমাকে সবসময় নতুন কিছু শেখার আগ্রহটা তোমার মধ্যে নাই, এটা আমরা বুঝতে পারবো, সেখানে তুমি পোরলি গ্রেডেড হও। আবার যদি ধরো ওখানে আর কি ছিল যেন, আমি একটু দেখে বলি, হ্যাঁ এটা আমাকে একটু দেখে বলতে হবে। উম,
তোমার আরেকটা হতে পারে হ্যাঁ, যে ক্রিটিক্যাল থিঙ্কিং তোমার মধ্যে তৈরি হয়েছে কিনা। তুমি যখন অ্যানালাইসিসটা করেছিলে, অ্যানালাইসিস করার সময় তুমি খালি হ্যাঁ দেখা যাচ্ছে তাপমাত্রা বাড়লে আইসক্রিম বেশি মানুষ খায়, হ্যাঁ কেন আইসক্রিম বেশি খায় সেটা তুমি বলতে পারতেছো, তাহলে এই ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারতেছো না। তাহলে তুমি ওইখানে মার্ক পুয়ার পাবে। তোমার সুপারভাইজার কিন্তু স্যার আমরা অনেক চেষ্টা করছি খুঁজে মুজে পাই না, স্যার আপনি যদি একটু আইডিয়া দিতেন, আপনি যদি একটু লিখে দিতেন বা আমাদের হিন্টস দিতেন। তুমি যদি এই ধরনের আবদার ঘন ঘন করো তাহলে ওখানে কিন্তু সুপারভাইজার তোমাকে মার্কস দিবে না। তোমার ফাইনালি আমাদের টাইম বাউন্ড আছে, হয়তো উনি নিমরাজি হয়ে তোমাকে কিছু বলবেন। হাউএভার এট ইউর ওন রিস্ক, বুঝতে পারছো তুমি সেখানে ভালোভাবে মার্কিং হবে না, তোমার কোনো এফোর্ট ছিল না। এগেইন তোমার ইন্ডিপেন্ডেন্ট এবং লাইফ লং লার্নিং, যেটা তুমি যে তোমাকে 2-3টা ডকুমেন্ট সুপারভাইজার কষ্ট করে পাঠিয়ে দিলেন, তারপরে বললেন যে এটা একটা সামারি করে নিয়ে আসো। সামারি করতে যে হ্যাঁ স্যার কি যে সামারি করবো কিছুই বুঝতে পারছি না, আগা থেকে মাথা তো 5-6 বার পড়ছি, হ্যাঁ কিছুই বুঝতে পারিনি। এই ধরনের যতই লেম এক্সকিউজ দেখো না কেন, তুমি সুপারভাইজার যদি ইয়ে হন, একটু কুল মাইন্ডেড হন, তোমার হয়তো একটা হাসি দিবেন কিন্তু মার্কে তুমি ইয়ে হবে। আর সুপারভাইজার যদি একটু রাগারাগি করেন, গালাগালি খাবা, আবার মার্কেও। সো তোমাদের এটা আমরা আগে থেকেই জানিয়ে রাখলাম। এখানে তোমরা কিন্তু এই সুপারভাইজারের 10 মার্কসের রিস্কে পড়ে যাবে যদি সুপারভাইজারের কথা শুনে নিজের অ্যাপটিচিউড, অজানাকে জানা, হ্যাঁ এই সে অ্যাপটিচিউডটা যদি তোমার তৈরি না হয়। এই হলো আমার আলোচনা আজকের। যদি কারো কোথাও কোনো কনফিউশন থাকে, কোনো প্রবলেম থাকে, তাহলে আমাকে জানাতে পারো। আদারওয়াইজ আমি যা যা বলতে চেয়েছিলাম প্রিটি মাচ শিওর সব কভার করেছি। তাহলে প্রেজেন্টেশন শেষ, আমরা আর 5 মিনিট কোনো কেউ যদি কোনো কোশ্চেন করে 5 মিনিটের মধ্যে স্যার দেবেন, এরপরে সুপারভাইজার স্যারের কাছ থেকে আমরা ডিটেলস